ঘটনাকাল কিন্তু আজ থেকে অনেক আগের কথা, অর্থাৎ গত শতকের 60-এর দশকের প্রথম দিকে। এবং কাহিনীটা আসলে ঘটেছিল পারভেজ ভাইয়ের দাদার সাথে। তখনকার দিনে কিন্তু আসলে গ্রামে লোকালয় খুব কম ছিল, খুব কম মানুষ ছিল। আর আজকে থেকে প্রায় 60-62 বছর আগে বিদ্যুতের তো কোনো কথাই ছিল না। খালি কিছু কিছু জেলা শহরে বিদ্যুৎ পাওয়া যেত, গ্রামাঞ্চলে বিদ্যুৎ একেবারেই ছিল না। আজকের বাংলাদেশে আপনি যেমন শতভাগ এলাকায় বিদ্যুৎ চলে গেছে, তখন ছিল না। ফলে পরিবেশটা ছিল একেবারেই ভৌতিক। তো পারভেজ ভাইয়ের দাদা ছিলেন আসলে একজন স্কুল শিক্ষক, এবং উনি ছিলেন গণিতের শিক্ষক, এবং ওনাকে সবাই খালেক মাস্টার নামে চিনতেন। তো এই খালেক মাস্টার সাহেব ছিলেন খুব সাহসী এবং অ্যাডভেঞ্চারাস টাইপের মানুষ। উনি সব কাজই জীবনে শিখেছিলেন, কিন্তু একটা জিনিস উনি শিখতে পারেন নাই, সেটা হলো উনি সাঁতার কাটা শিখতে পারেন নাই। মানে উনি সাঁতার জানতেন না। গ্রামের মানুষজন আপনারা সবাই জানেন ছোট থেকেই সাঁতার কাটতে পারে বা শিখে, কিন্তু আমাদের আব্দুল খালেক সাহেব এটা পারতেন না। তো ওনার একজন খুব কাছের বন্ধু ছিলেন, যার নাম ছিল জনাব কালাবন্তির, এবং তার একটা বাজেমানের দোকান বা মুদির দোকান ছিল। তো আমাদের আব্দুল খালেক সাহেব বা খালেক মাস্টার সন্ধ্যার পরে এই কালামুদ্দিন সাহেবের দোকানে বসে আড্ডা দিতেন এবং ধূমপান করতেন। তো খালেক মাস্টার সাহেব কিন্তু চেইন স্মোকার ছিলেন, অর্থাৎ একটা সিগারেট শেষ হয়ে গেলে সেই সিগারেটটা দিয়ে আরেকটা সিগারেট জ্বালাইতেন। তো দুজনে গল্প গুজব করতো একসাথে, এবং মাঝে মধ্যে ওনারা শখ করে নদীতে মাছ ধরতে যেতেন। তো এই খালেক সাহেব কিন্তু সাঁতার জানতেন না। তারপরে উনি নদীতে মাছ ধরতে গেলেও উনি যেহেতু সাহসী ছিলেন, উনি খুব সহজেই মাছ ধরতে পারতেন। আবার এই কালাম দাদা কিন্তু আবার একটু বেশি সাবধানী ছিলেন। তিনি খালেক দাদাকে কিন্তু বলতেন যে এই তুই কোমর পানির নিচে কিন্তু যাইস না। অর্থাৎ পানিতে নেমে মাছ ধরতে যখন হয়, আপনারা জানেন পানিতে নামতে হয়, তখন কালাম দাদা তার বন্ধু খালেক দাদাকে বলে দিতেন যাতে কোমর পানির বেশি গভীরে এসে না নামে। তো এইরকম একদিন সন্ধ্যার আড্ডায় কথা উঠলো যে আজকে রাতে মাছ ধরতে হবে, আজকে মাছ পাওয়া যাবে। তো কালাম দাদা তখন বলল যে আজকে না গেলে হয় না, শরীরটা ভালো লাগতেছে না। তো এই কথা শুনে খালেক দাদার মনটা একটু খারাপ হয়ে গেল। তো তারপরে তিনি বললেন যে ঠিক আছে, শরীর খারাপ তো হইতেই পারে, তো ঠিক আছে বাদ দে, আজকে আর যাবো না। তো এরপরে খালেক দাদা কালাম দাদার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলেন এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। এর ভিতরে আপনার রাতের বেলা হঠাৎ আমাদের খালেক দাদার ঘুম ভেঙে গেল জানলায় টোকা দেওয়ার শব্দে, এবং এরপরে দূর থেকে উনি শুনলেন কালাম দাদা বলতেছেন, এই খালেক বেরোয় আয়, মাছ ধরতে যাবি না? তো খালেক মাস্টার বা খালেক দাদা একটু সতর্ক মানুষ, তিনি জানেন যে এক ডাক দিলে কিন্তু সাড়া দিতে হয় না। এরপর আবার ওই একই কথা, এই খালেক বেরোয় মাছ ধরতে যাব। এরপরে দাদা একটু সাহস পেলেন, বলে ঠিক আছে দাঁড়া আমি আসতেছি। তো দাদা অর্থাৎ খালেক দাদা আর কালাম দাদার একটা অভ্যাস ছিল, তারা যখন মাছ ধরতে বেরোতেন তখন খালেক দাদা একটা সিগারেট জ্বালাইতেন এবং কালাম দাদা একটা সিগারেট জ্বালাতেন, অর্থাৎ দুজনেই হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে টানতে টানতে বেরোতেন। দুজনে হাতে থাকতো দুইটা হারিকেন, আর এটা ছিল মাছ মারার জন্য ট্যাটাটার একটা ব্যাখ্যা দিই। এটা ছিল প্রায় 4 ফিট সাইজের একটা লাঠি, এবং সেই লাঠির মাথায় অনেকগুলো লোহার শলা একত্রে ঝাড়ুর মতো করে রাখা হতো, এবং ওটা দিয়ে মাছের গায়ে খোঁচা দিলে মাছ আটকে যেত। তো এই দুই দাদা হারিকেন এবং ট্যাটা নিয়ে হাতে বের নিয়ে বেরোলেন। তো অভ্যাস অনুযায়ী খালেক দাদা একটা সিগারেট জ্বালালেন আর কালাম দাদার হাতে একটা সিগারেট দিতে গেলেন, কিন্তু কালাম দাদা বলতেছেন যে না রে তুই টান, আমার ভালো লাগতেছে না। তো এরপরে খালেক দাদা হারিকেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাঁটা শুরু করলেন। কিন্তু খালেক দাদা একটা জিনিস খেয়াল করলেন যে হারিকেনের আলো যতদূর পড়তেছে কালাম দাদা শিশিবানার বাইরে দিয়ে হাঁটতেছে। তো এর আগে যতদিন তারা মাছ ধরতে যেতেন কাছাকাছি হেঁটে গল্প করতে যেতেন, কিন্তু দাদা একটা জিনিস দেখলেন যে আজকে এটা হইতেছে না, কালাম দাদা একটু দূরে দিয়ে হাঁটতেছেন।
আর হাঁটার সময় দাদা খেয়াল করলেন মাঝে মাঝে একটা উটকো বোটকা গন্ধ এসে নাকে লাগতেছে। তো খালেক দাদা যতবার কালাম দাদাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন, অর্থাৎ প্রশ্ন করতেছেন, কালাম দাদা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, হ্যাঁ না করে দায় সারা উত্তর দিয়ে জোরে হেঁটে চলে যাচ্ছেন। এদিকে খালেক দাদা যতটাই কালাম দাদার কাছে যাওয়ার চেষ্টা করতেছে তিনি ততটাই পিছিয়ে যাচ্ছেন। তো যাই হোক, একসময় ওনারা নদীর পাশে চলে আসলেন। তখন খালেক দাদা বললেন, কালাম, তোর যেহেতু শরীর ভালো না, তো তুই এক কাজ কর, তুই হারিকেন নিয়ে বসে থাক, আমি মাছ ধরি। তো কালাম দাদা কিন্তু এই কথার উত্তর না দিয়ে সরাসরি নদীতে নেমে গেলেন। তো খালেক দাদা ভাবলেন হয়তো মাছ ধরতে আসছে, তো এর জন্যই সে ওই শরীর খারাপ হলেও পানিতে নেমে যাচ্ছে। তো এই সময় কালাম দাদা খালেক দাদাকে বললেন, এই খালেক, এদিকে অনেক মাছ পাওয়া যেতেছে। তো দাদা কিন্তু তখনও বুঝতে পারেন নাই এই খালেক মাছটা তার সাথে কী হতে চাইতেছে। তো তিনি কিন্তু হাতের হারিকেনটা পাড়ে রেখে নদীতে নেমে গেলেন। তো খালেক দাদা পানিতে একটু একটু করে নামতেছেন, আর কালাম দাদা আরও ডাকতেছেন, এই সামনে আয়, সামনে আয়। এই সময় উনি খেয়াল করলেন খালেক মাস্টার সাহেব যে কালাম যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কালামের হাঁটু পানি আর খালেক মাস্টার সাহেবের কোমর পানি হয়ে গেছে, কিন্তু দুজনের উচ্চতাই কিন্তু আসলে সমান। তারপরও খালেক দাদা একটু সামনে এগিয়ে গেলেন। তো আগানোর পরে খালেক দাদা বুঝলেন যে পানি কিন্তু তার বুক সমান চলে আসছে। ওই মুহূর্তে খালেক দাদা পুরো দাঁড়িয়ে গেলেন এবং বললেন, যে কে কালাম, তুই তো জানোস আমি সাঁতার জানি না, আমার কেন বুক পানিতে নিয়ে আসলি? আর আসার সময় আমার সাথে ঠিক মতো কথাবার্তা বললি না, হ্যাঁ, আমার কথা বললে তুই সামনে চলে গেলি, তুই বলতো তুই আসলে কেডা? এই কথা বলেই দাদা পিছাতে লাগলেন। ঠিক তখনই খালেক দাদা খেয়াল করলেন যে কালাম দাদারূপী অবয়বটা একটা বিভৎস কালো রোমশ অবয়বে রূপান্তরিত হয়ে গেছে, যার চোখ দুটো কয়লার আগুনের মতো জ্বলজ্বল করতেছে, এবং সেই অবয়বটা নাকি সুরে মেয়েলি কণ্ঠে বলতেছে যে তুই আমার সাথে চল, না হলে তোকে মেরে ফেলবো। তো খালেক দাদা সাহসী মানুষ ছিলেন, সেই সময় তিনি আল্লাহর নাম নিয়ে পুরোপুরি নদী থেকে পারে উঠে এলেন। তো এইবার সেই অবয়বটা বলতে শুরু করলো, আমার সাথে চল, আমার সাথে না গেলে তোকে মেরে ফেলবো। নাকি কণ্ঠে মেয়েলে সুরে এই অবয়বটা একই কথা বারবার বলতে লাগলো। তো দাদা যখন আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে পিছুতে নদী থেকে পুরোপুরি পাড়ে উঠে এলেন। এইবার সে অবয়বটা বলল, তুই তো পানির থেকে বেঁচে গেলি, তোর ডাঙায় কী করে বাঁচবি? দাদা সেই সময় হারিকেন আর টেটা নিয়ে রওনা দিলেন। ওই মুহূর্তে একটা ঝোড়ো দমকা বাতাস এসে হারিকেনে ধাক্কা দিল, আর হারিকেনের কাজটা পট করে ফেটে হারিকেনটা নিভে গেল। তো দাদা খুব সাহসী ছিলেন, তো তিনি তখন চিৎকার করে বললেন, সাহস থাকলে সামনে আয় তো। ঠিক তখনই অবয়বটি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে দাদার কাছে আসা শুরু করলো। দাদা তখন মনে করলো আমার কাছে তো সিগারেট আছে, সাথে সাথে তিনি হাওয়ার আড়ালে হাত দিয়ে একটা সিগারেট জ্বালালেন। এটা দেখে ওই অবয়বটা হাঁটার গতিটা কমে গেল। এরপর সে আবার নাকি সুরে বলতে লাগলো, আজকে তোকে আমি পাইছি, আজকে তোকে ছাড়বো না। তো দাদা তখন দরুদ পড়া শুরু করেন, আল্লাহর নাম শুরু করেন এবং আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেন। ওনার হাতে কিন্তু তখন সিগারেট, জ্বলন্ত সিগারেট। তো দাদাকে তখন পিছন থেকে নাকি সুরে কেউ বলতে থাকে, এই খালেক, একটু পিছে তাকা, একটু দাঁড়া, একটু শোন। আর দাদা দেখতেছেন তার পিছনে নুপুরের রুনঝুন আওয়াজ আসতেছে। কিন্তু খালেক দাদা জানতেন যে পিছনে তাকানো যাবে না, পিছনে তাকানো মানেই বিপদ নিশ্চিত। এইভাবে তিনি একটা সিগারেট শেষ হওয়ার আগেই সেই জ্বলন্ত সিগারেট দিয়ে আরেকটা সিগারেট ধরিয়ে ফেলেন। এইভাবে হাঁটতে হাঁটতে একসময় উনি তার বাড়িতে এসে গেলেন। তো পিছন থেকে সে অভাবতে বলতে থাকে, আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু সব সময় আমার নজর থাকবে তোর উপরে, তোকে আমি নিয়ে যাবই। ঘটনাটা এই পর্যায়ে এখানেই শেষ। তো পরের দিন খালেক দাদা কালাম দাদার দোকানে যেয়ে বললেন, আচ্ছা কালাম, তুই কি গত রাত্রে আমার বাসায় গেছিলি নাকি মাছ ধরতে যাওয়ার জন্য? কালাম বললো যে না, তো তোকে তো বলছিলাম যে আমার শরীর ভালো না, রাতে খুব জ্বর হয়েছিল। তো তখন খালেক দাদা কালাম দাদাকে রাতের ঘটনা খুলে বললেন। তো যাই হোক, এর কয়েকদিন পরে খালেক দাদা গ্রামের হাট থেকে সন্ধ্যার মুখোমুখি বাড়ি ফিরতেছিলেন।
এমন সময় সেই গ্রাম্য রাস্তার উপরে উনি দেখেন লাল শাড়ি পরা একটা নারী মূর্তি রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করতেছে। এই দৃশ্য হঠাৎ দেখে খালেক দাদা থেমে গেলেন। তো কিন্তু আগেই বলছি যে খালেক দাদা খুব সাহসী মানুষ ছিলেন, কাজে উনি সাহস হারালেন না। উনি তখন আল্লাহর কালাম পড়তে লাগলেন জোরে জোরে। এই কারণে কিন্তু সেই নারী কাছে আসার চেষ্টা করেও আর কাছে আসতে পারল না। সেই নারীর রূপধারী অবয়বটা একইভাবে রাস্তার উপর দৌড়াদৌড়ি করতেছিল। তো এবার খালেক দাদা চিন্তা করলেন, এইভাবে আমার কাছে যদি নাও আসে তো সারা রাতে আমার রাস্তা আটকে বসে থাকবে। তো খালেক দাদা তখন আবার সিগারেট ধরান এবং হাঁটা শুরু করলেন, এবং হাঁটতে হাঁটতে এরপরে উনি বাড়ি পৌঁছে গেলেন। তো এরপর থেকে ওনার সাথে শুরু হলো আরেক ঘটনা। কখনো ওনারা দেখতেন রাতে ঘরের টিনের চালের ওপর কে যেন মচমচ করে হেঁটে যাচ্ছে। তো দাদার পাশে দাদি শুয়ে আছে, কিন্তু বাইরে থেকে ঠিক দাদির কণ্ঠ নিয়ে কে যেন দাদাকে ডাকতেছে, অথবা রাতের বেলা দাদার পথ আটকানোর জন্য সাপ হয়ে দাঁড়িয়ে আছে। তো এইভাবে কয়েকদিন গেল। একদিন রাতে দাদা স্বপ্ন দেখেন সেই নারী রূপী অবয়বটি বলছে যে আমার সাথে চল, তোকে অনেক ভালো রাখবো, আর না গেলে তোকে বাঁচতে দিব না। তো এই সমস্ত কারণে দাদা একটু অস্থির হয়ে গেলেন এবং মানসিকভাবেও একটু ভেঙে পড়লেন। তো তখন তার বন্ধু কালাম দাদা তাকে বললেন যে তুমি একজন পীর সাহেবের কাছে দেখো, বা আলেম বা একজন ধর্মীয় অথরিটির সাথে একটু দেখা করো। আর আমাদের এলাকায় একজন পীর সাহেব আছেন, তার নাতি তো তোমার স্কুলেই পড়ে, তো তুমি সেই পীর সাহেবের কাছে যেতাও, তোমার সমস্যাটা খুলে পারো। তো যাই হোক, উনি একজন কামেল মানুষ বলে এলাকায় পরিচিত ছিলেন। তো খালেক দাদা একদিন ওনার সাথে দেখা করলেন। তো তখন ওনাকে সেই কামেল ভদ্রলোক বললেন যে ঠিক আছে, তোমার ঘটনাগুলো বলো তো। তো সেই ঘটনাগুলো শুনে সেই কামেল ভদ্রলোক তাকে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে 2 দিন পরে বলবো, তুমি আজকে চলে যাও। তো খালেক দাদা চলে গেলেন। তো কথা মতো 2 দিন পর উনি সেই কামেল ব্যক্তির বাসায় গেলেন। তো ইতিমধ্যে ওই কামেল ব্যক্তির কিছু পালিত জিন ছিল, তাদেরকে আদেশ দেন যে পিছনের ঘটনাটা বের করার জন্য। তো 2 দিন পর যখন খালেক দাদা সেই কামেল ব্যক্তির সাথে দেখা করতে গেলেন, তো তখন পিছনের ঘটনা খালেক দাদাকে খুলে বলেন। তো ঘটনাটা হলো এরকম, কাকতালীয়ভাবে আসলে 2টো ঘটনা ঘটে। একটা হলো দাদার স্কুলে একজন স্থানীয় কবিরাজের ছেলে পড়তো। তো দাদা তো অঙ্কের শিক্ষক ছিলেন। তো কোনো একদিন সে ক্লাসে অঙ্ক না পারায় দাদা তাকে খুব প্রহার করছিলেন। আর আপনারা জানেন যে সেই যুগে শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে একটু শারীরিকভাবে প্রহারই করতেন। তো সেই কবিরাজ দাদার উপর খুব ক্ষুব্ধ ছিল এবং সুযোগ খুঁজছিল যে কোনোভাবে দাদার ক্ষতি করার জন্য। তো এই সময় দাদা একজন কৃষিকাজ করার সময় তার জমিতে কোদাল দিয়ে জমির আইল ঠিক করছিলেন। তো এই সময় তার কোদালের আঘাতে মাটিতে পুঁতে রাখা একটা বোতল ভেঙে যায়, এবং দুর্ভাগ্যক্রমে সেই বোতলে আসলে একটা জিন বন্দি ছিল। তো দাদার কোদালের আঘাতে সেই জিনটা মুক্তি পেয়ে যায়, কিন্তু সেই জিনটা দাদার কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু সেই জিনটা মুক্তি পাওয়ার পরে সেই যে কবিরাজ সেই জিনটার খোঁজ পায় এবং সে তাকে আবার বন্দি করার হুমকি দেয়। পরে তার সাথে একটা আপোষ প্রস্তাবে যায় যে দেখো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তোমাকে আবার বন্দি করে ফেলবো, আর যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি কিছু করব না। প্রস্তাবটা হলো এই, অর্থাৎ খালেক দাদার ক্ষতি করতে হবে, এর জন্য তাকে লেলিয়ে দেয়। এবং পীর সাহেব এ বলেন যে দেখো, তোমাকে আমি কিছু আল্লাহর কালাম পড়ে ঝেড়ে দিচ্ছি এবং কিছু জিনিস দিয়ে দিচ্ছি, এটা তোমার সাথে রেখো, তাহলে আর তোমার জিনটা তোমাকে বিরক্ত করবে না। আর তুমি চেষ্টা করো যে সেই কবিরাজের কাছে যে বলো ওই জিনকে মুক্ত করে দিতে, তাহলে সেই এলাকা ছেড়ে চলে যাবে। তো এই ঘটনা শুনে দাদা এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি সেই কবিরাজের কাছে যান এবং কবিরাজকে বুঝিয়ে বলেন। তো সেই কবিরাজ মহোদয় এই ঘটনা বুঝতে সক্ষম হন, এবং এরপরে অবশ্য ওই দাদার সাথে এই ধরনের জিনের কোনো সমস্যা হয়নি, এবং সম্ভবত কবিরাজ সাহেব সেই জিনকে মুক্ত করে দেন। এটার বিস্তারিত কিছু জানা যায়নি, এবং তারপরে সেই খালেক দাদা ভালোভাবেই তার জীবনযাপন করেন এবং জীবন পার করে দেন। তো খালেক দাদার ঘটনাটা আজকের মতো এটুকুই, এবং সেই আগের আমলের এই ঘটনাটা আসলে অত্যন্ত
আকর্ষণীয় এবং ভয়ঙ্কর ছিল। তো অনেক ধন্যবাদ পারভেজ ভাই আপনার ঘটনাটির জন্য। আমরা আমাদের মতো করে এটা শ্রোতাদের সামনে উপস্থাপন করলাম। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে পারভেজ ভাইয়ের ঘটনাটা কেমন লাগলো আমাদের জানালে অত্যন্ত খুশি হব। আপনাদের জন্য আমাদের একজন প্রিয় শ্রোতা জনাব ইয়ামিন কাদের নিলয় ভাই ওনাদের এলাকা থেকে এটি কাহিনী পাঠিয়েছেন। তো নিলয় ভাই চাচ্ছেন কাহিনীটি আমরা আমাদের মতো করে শেয়ার করি। আপনারা জানেন আমাদের বর্তমান বাংলাদেশ একসময় ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল, অর্থাৎ এই দেশের শাসনভার করত ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারপরে রানী ভিক্টোরিয়ার শাসনকাল আমাদের দেশ চলছিল অনেক বছর, প্রায় 200 বছর। তো সেই সময় ব্রিটিশরা তাদের খাজনা সংগ্রহের জন্য একটা শ্রেণী তৈরি করে, যেটা ছিল জমিদার শ্রেণী। অর্থাৎ এই জমিদাররা প্রজাদের থেকে খাজনা কালেকশন করে তারা এটা ব্রিটিশ সরকারকে অংশ প্রদান করত এবং বাকিটা নিজেরা রেখে দিত। যার ফলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও পতিত অর্ধভগ্ন জমিদার বাড়ির অস্তিত্ব আছে। তো নিলয় ভাইদের এলাকায় এরকম জমিদার বাড়ি আছে যেটা এখনও ঠিকঠাকই আছে। তো এই জমিদার বাড়িটা ছিল গ্রামের এক পাশে একটা ভয়ানক রকম নির্জন জায়গায়, এবং যে জায়গায় মানুষজনের যাতায়াত তেমন নাই। তো এই জমিদার বাড়িটা প্রায় 400-500 বছর পুরনো জমিদার বাড়ি, এবং জমিদার বাড়ির বংশধররা এখনও যারা আছেন তারা কেউ আর ওই জমিদার বাড়িতে থাকেন না, তারা অন্য অন্য শহরে থাকেন। তবে সেই জমিদার বাড়িটা দেখাশোনার জন্য কিন্তু একটা কেয়ারটেকার ছিল, যে কেয়ারটেকারের বেতন ভাতাতেই প্রদান করতেন তাদেরই বংশধররা। তো সেই কেয়ারটেকারের কাজটা ছিল জমিদার বাড়ি দেখাশোনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি। তো এই কেয়ারটেকার একাই এই বিশাল জমিদার বাড়িতে থাকতেন এবং ওখানে ওনার থাকার জন্য কামরা ছিল। তো প্রতিদিনের মতো কেয়ারটেকার সাহেব বাড়িঘর পরিষ্কার করে কাজকর্ম শেষ করে তার নামে ঘুমিয়ে গেছেন। তো গরমের রাত, তার ঘুম আসছে না, তো উনি জেগেই আছেন। তো রাত তখন কয়টা এটা সেই কেয়ারটেকার সাহেবের মনে নেই, তবে গভীর রাত। হঠাৎ কেয়ারটেকার সাহেবের কানে আসে নূপুরের রিনঝিন শব্দ এবং সুমধুর মিষ্টি কণ্ঠে মেয়েলি গলার গান। উনি আসলে গরমের দিনে আদৌ ঘুম আদৌ জায়গায় ছিলেন। তো উনি ভাবলেন যে হয়তো স্বপ্ন দেখতেছেন। তো দেখেন যে না, ঠিকই কিন্তু উপর তালা থেকে, দোতলার থেকে গানের শব্দ আসতেছে এবং নূপুরের শব্দ আসতেছে। তো উনি ওনার চৌকি থেকে লাফ দিয়ে উঠে বসলেন, এদিক ওদিক তাকালেন, খেয়াল করলেন যে হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে। দোতলার থেকে গানের শব্দ ভেসে আসছে, নূপুরের শব্দ ভেসে আসছে, টুংটাং শব্দ ভেসে আসতেছে। তো এই কেয়ারটেকার ছিলেন অত্যন্ত সাহসী। তো তিনি তখন তার হাতের লাঠিটা নিয়ে আস্তে আস্তে দোতলার দিকে যাওয়া শুরু করলেন। এই জমিদার বাড়ির সমস্ত ঘরে আসলে কেয়ারটেকার যেতে পারত, কিন্তু জমিদার বাড়ির দোতলায় একটা বিশাল সাজানো জলসাঘর ছিল। সেই জলসাঘরটা সবসময় গুছিয়ে পরিষ্কার রাখা হতো এবং জলসাঘরের জিনিসপত্র ছিল সব পুরোনো জিনিসপত্র দিয়ে ভর্তি। এই জলসাঘরের যে দরজাটা ছিল সেই দরজাটা তালা মারা থাকতো, আর সেই তালার হলে এরকম, অর্থাৎ 2 পাল্লার দরজা, তার মাঝখানে তালা দিলে ধাক্কা দিলে একটু ফাঁক হয়ে যায়, এবং সে ফাঁক দিয়ে কেউ যদি চোখ দেয় তাহলে কিন্তু জলসাঘরের ভিতর দৃশ্য কিন্তু সে ঠিকই দেখতে পারবে। তো আপনারা যারা যদি কেউ পুরনো জমিদার বাড়ি দেখছেন কিনা জানি না, আমি ছোটোবেলায় দেখছি, এবং আমি অবশ্যই এলাকাটার নাম বললাম না, আমাদের এলাকাও এরকম জমিদার বাড়ি আছে। তো সেই রকম ঘর সেখানেও ছিল। তো যাই হোক, সেই কেয়ারটেকার সাহেব তার হাতে সেই লাঠি আর যে টর্চ লাইট ছিল এটা নিয়ে চুপচাপ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে সেই জলসাঘরের দিকে এগিয়ে যান, এবং সেই জলসাঘরের দিকে যতই এগিয়ে যাচ্ছে কেয়ারটেকারের কানে সেই গানের শব্দ, সেই নূপুরের ইঞ্জিন শব্দ এবং টুংটাং শব্দ, এগুলো যেন আস্তে আস্তে একটু জোরে শোনা যাচ্ছে। তখন সে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে সেই জলসাঘরের সামনে এসে দাঁড়ালো। এরপরে সে দরজায় ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ভিতরে চোখ দিল, এবং সে যে দৃশ্য দেখলো তার সমস্ত গায়ের রক্ত বরফ ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে বাক শক্তি হারিয়ে ফেলল। সে স্পষ্ট দেখতেছে জলসাঘরের ভিতরে
মোমের আলোতে আলোকিত, এবং জমিদারের আসনে বসে আছেন সেই জমিদার যিনি 300 বছর আগে মারা গিয়েছিলেন। এবং তিনি আরও দেখলেন যে জমিদারের পাশে অনেক লোকজন বসে আছে দামি জামা কাপড় গয়না পরে, এবং তাদের সামনে অনেকগুলো সুন্দরী মেয়ে নৃত্য করতেছে, মানে জলসার মতো, এবং কেউ হাসাহাসি করতেছে এবং কেউ সেই ব্রিটিশ আমলের হুক্কার নল দিয়ে গড়গড়া টানতেছে, এবং ঘরের ভিতরে অনেকগুলো মোম দিয়ে আলোকিত করা, এবং একটা মিষ্টি তামাকের গন্ধ বা মিষ্টি সুবাসের গন্ধ, এবং সেই জমিদার সাহেব এবং তার সাথের লোকজন কাচের গ্লাসে পানীয় পান করতেছেন, আর সুন্দরী মেয়েরা পায়ে নুপুর বাজে গান করতেছে এবং কেউ কেউ নাচতেছে। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে কেয়ারটেকার কিছুক্ষণ স্থানের মতো দাঁড়িয়ে রইল, এবং তারপরে আশ্রি পাশ্রি করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। এবং নিচের দিকে নামার সময় তিনি চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু তার সমস্ত বাকশক্তি চলে গেছে, তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তিনি পাগলের মতো দিশাহারা হয়ে কোনো মতো জমিদার বাড়ির প্রধান দরজা দিয়ে বেরিয়ে আসলেন। দৌড়তে দৌড়তে সামনের মাঠ পার হয়ে মেইন গেটটা খুলে রাস্তায় দৌড়াতে থাকলেন। সকালবেলা যখন মানুষ ভোরবেলা নামাজ পড়তে যায়, তার নামাজ পড়তে যাওয়ার সময় কিছু মুসল্লি তাকে দেখে রাস্তার উপর মানুষটা পড়ে আছে। তাকে সবাই জানতো যে সে জমিদার বাড়ির কেয়ারটেকার ছিল। তখন তারা তাড়াতাড়ি কাঁধে করে তাকে বাসায় নিয়ে যায়, পানি ছিঁড়ে টিটে দিয়ে সুস্থ করে তুলে, এবং সুস্থ হওয়ার পরে সেই ঘটনা খুলে বলে। তো তখন তার বললো যে ওই লোক যে 400 বছর আগের জমিদার, তুমি চিল্লা করে কী করে 300 বছর আগে যে মারা গেছে, তুমি এটা বুঝলা কী করে? তো সে বলল যে ওই জলসাঘরের দেয়ালে সমস্ত জমিদারদের ছবি টানানো থাকে আর কি। এটা আপনারা অবশ্য দেখছেন যে একজনের পর একজন এই ধরনের ছবি আগেকার দিনে সাজিয়ে রাখার রেওয়াজ ছিল, যার ফলে এই কেয়ারটেকার ওই জমিদারদের ছবিটা সে চিনত। তো সেই রাতের ঘটনার পরে ওই কেয়ারটেকার আর ওই বাসায় চাকরিতে ফেরত যায়নি, এবং এরপর থেকে ওই জমিদার বাড়িতে কেয়ারটেকার হিসেবে কেউ থাকেও না বা থাকতেও চায় না। এবং এখনও কিন্তু মাঝে মধ্যে গভীর রাত্রে জমিদার বাড়ি থেকে দূরাগত গানের শব্দ, নাচের শব্দ শোনা যায়। এলাকার লোকজন রাতের বেলা মধ্যরাতে বা শেষ রাতের দিকে যদি ওয়াশরুম করার জন্য ঘর থেকে বেরোয়, শুনে সেই দূরাগত শব্দ শোনা যাচ্ছে জমিদার বাড়ির দিক থেকে। এবং এটাও শোনা যায় যে ঘোড়ার গাড়ি বেরোচ্ছে, খটাখট শব্দ বা ঘোড়ার রেশারব, এগুলো শোনা যায়। এটা নিলয় ভাইয়ের এলাকার একটা মিথ। তো নিলয় ভাই, আপনার পাঠানো ঘটনাটা আমাদের কাছে খুবই ভালো লাগলো, কিন্তু আপনারা জানেন যে অদ্ভুতের অনুষ্ঠানের কিছু নিয়মের কারণে আমরা আপনার জেলাটা উল্লেখ করতে পারলাম না। আশা করি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কোনো এলাকাকেই ভৌতিক ব্র্যান্ড হিসেবে পরিচয় করতে চাই না। এলাকার নাম উজ্জ্বল রেখে কাহিনিটাই আমরা আপনাদেরকে শোনালাম। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে নিলয় ভাইয়ের ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে জানলে খুশি হব। আজকের মতো ঘটনাটা এটুকুই। আর আপনাদের কাছে যদি এরকম জমিদার বাড়ির ভৌতিক ঘটনা থাকে আমাদেরকে পাঠাবেন, অথবা আপনারা ভয়েস মেলে পাঠাতে পারেন, আমাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম বাবু ভাই, আমি কক্সবাজার থেকে অ্যাডভোকেট এইচ রাফাত বলছি। অনেক দিন ধরেই অদ্ভুতের প্রিয় লিসেনারদের জন্য কিছু ঘটনা পাঠানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো এবার আমি কিছু এমন শেয়ার করব যা আশা করি অদ্ভুতের লিসেনারদের ভালো লাগবে। তো আজ আমি গবলিন সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। বিশ্বজুড়েই এই গবলিনের কথা প্রচলিত আছে। নরওয়ে, ডাচ, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স প্রভৃতি দেশের লোককথায় এদের উল্লেখ আছে। এমনকি আমাদের দেশেও এদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে।
আমি অদ্ভুতের 85তম এপিসোডে এই পুরনো ঢাকার আমার নানার বাড়িতে এদের নিয়ে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা কাহিনী শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো আজ আমরা গবলিন সম্পর্কে কিছু শুনব। আসলে আপনারা অনেকেই হয়তো গবলিন সম্পর্কে শুনেছেন, আবার অনেকেই শুনেননি। কিছু কিছু মুভিতেও গবলিনের চরিত্র চিত্রায়িত হয়েছে, যেমন দ্য হবিট, দ্য হান্টসম্যান, লর্ড অফ দ্য রিং, হ্যারি পটার ইত্যাদি ইত্যাদি মুভিতেও আপনার গবলিনের চরিত্রটি আপনারা পাবেন। যাই হোক, গবলিন হচ্ছে এক ধরনের খর্বাকার ব্রাহ্মণ প্রকৃতির ভূত, জিন, যাই বলুন না কেন, এ ধরনের একটা আরবান লিজেন্ড। আমার ভাষায় বলতে গেলে আমি এদেরকে জিনই বলবো। আপনারা একটু যদি ইন্টারনেটে সার্চ করলেই দেখবেন যে এই গবলিন সম্পর্কে বিভিন্ন উপকথায় অনেক ঘটনার বর্ণনা আছে। তা আমাদের দেশেও এই গবলিন অর্থাৎ এই বামন প্রকৃতির যে অদ্ভুত রহস্যময় যে আরবান লেজেন্ডার অনেক কাহিনী আমাদের দেশেও আছে। তো এরা সাধারণত খুবই ছোট এবং বিকৃত দেহের অধিকারী হয়। তো এদের নাকটা হয় সোচালো, কানগুলি লম্বা এবং এদের সাইজ খুবই ছোট হয়। তো এদের স্বভাব কিছুটা হিংস্র, আবার কিছু কিছু ক্ষেত্রে এরা পশু মানে বলে লোকমুখে শোনা যায়। তা আমার ওই বড় মার বাবা, মানে আমার নানির নানা, উনিও নাকি গবলিন এক সময় পুষতেন। গভীর রাতে এই 7-8টা ছোট বামন জিনকে ওনার রুমে অনেকেই দেখেছিল। আমার মাও একবার নাকি এই গবলিনের দেখা পেয়েছিলেন গভীর রাতে। সেই ঘটনা আমি পরে কোনো এক সময় বলবো। তো যাই হোক, গবলিন বা বামন প্রকৃতির জিন সম্পর্কে আমাদের ইসলামের ইতিহাসেও কিছু ঘটনার বর্ণনা পাওয়া যায়। যেমন হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু একদিন ওনার যে উট ছিল, উটের উপরে খুবই ছোট একটা ব্রাহ্মণ প্রকৃতির মানুষকে দেখে, এবং উনি ওনাকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুই কে? তখন ওই গবলিন বা বামন জিনটা বলে, আমি বামন জিন। এটা বলে সে তখন ভ্যানিশ হয়ে গেছিলো। এটা একটা আমি ইসলামের একটা বইয়ে এ ধরনের একটা কাহিনী পেয়েছিলাম। যেহেতু পৃথিবীর প্রায় সব দেশেই বিভিন্ন নামে এই বামন আকৃতির অতি প্রাকৃতিক চরিত্রের কথা উল্লেখ আছে, আমিও কিন্তু এই জিনিসটার অস্তিত্বে মোটামুটি বিশ্বাস করি। কারণ হতে পারে জিনের এটা একটি প্রজাতি। এই গবলিন বা বামন অপদেবতার কয়েকটি প্রজাতিও আমি ইন্টারনেটে সার্চ করে পেয়েছি। তাদের মধ্যে রেড ক্যাপ, হবগবলিন, এলকিং, ট্রল ইত্যাদি উল্লেখযোগ্য। আজ আমি কয়েক ধরনের গবলিন সম্পর্কে বর্ণনা করার চেষ্টা করব। ইউটিউব সহ ইন্টারনেটে যদি আপনারা সার্চ করলে লাল টুপি পরা ছোট আকৃতির এক ধরনের গবলিনের দেখা পাবেন। এই টাইপের গবলিনকে বলা হয় রেড ক্যাপ। এই ইউটিউবে আমি কয়েকটি ভিডিওতে এদের মতো করে সাজানো কিছু চরিত্র দেখা পেয়েছি, আপনারাও চাইলে দেখতে পারেন। তে এদের স্বভাব আসলে খুবই হিংস্র। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সীমান্তে অবস্থিত পরিত্যক্ত দুর্গগুলোতে এরা থাকে বলে লোকশ্রুতি আছে। এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন মানুষের রক্তের বা যে কোনো প্রাণীর রক্ত। এদের মাথায় একটা ক্যাপ থাকে এবং এই লাল রঙের ক্যাপটি সবসময় তাজা রক্ত দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আর ওই ক্যাপের রক্ত যদি শুকিয়ে যায় তাহলে ওরা মারা যায়। তাই এরা যে কোনো প্রাণী বা মানুষ হত্যা করে সেই রক্তে ওদের ক্যাপটা ভিজিয়ে রাখে। এরা
লোহার জুতা পরে এবং অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে বলে এদের কাছ থেকে পালানো সম্ভব হয়ে ওঠে না। এদের দাঁত সূচালো, নাক লম্বা ও কান বড় এবং দেখতে এরা খুবই ছোট, একটা নবজাতকের সাইজের মতো এদের সাইজ হয়। এই কথাগুলি শুনতে একটু অবিশ্বাস্য মনে হলেও ইংল্যান্ড ও স্কটল্যান্ডের লোকেরা কিন্তু এর ব্যাপারে মোটামুটি বিশ্বাস রাখে। এরপর আসা যাক হবগবলিনের কথায়। এদেরকে বন্ধু ভাবাপন্ন দুষ্ট প্রকৃতির গবলিনও বলা হয়। আমাদের দেশে এক বিশেষ উপজাতি এই গবলিনের পূজা অর্চনা করে থাকে। তাদের ভাষায় এদেরকে গুদ্রবুন্দা বলা হয়। এই গুদ্রবুন্দা আর হবগবলিনের বৈশিষ্ট্য কিন্তু প্রায় একই রকম। গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে এরা তখন দল বেঁধে বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে ঘোরাঘুরি করে। অদ্ভুতের 85তম এপিসোডে আমি এ ধরনের একটা বামন জিনের ঘটনা বলেছিলাম, যেগুলো পুরনো ঢাকার আমার নানার বাড়িতেও ঘোরাঘুরি করতো গভীর রাতে। তা একটা মজার বিষয় হলো যে পুরনো ঢাকার ছোটোখাট্টার আমার নানির এক মামতো ভাইয়ের বাড়িতেও আমি ছোটোবেলায় ফ্লোরে এদের ছোট ছোট পায়ের ছাপ দেখেছিলাম, যেগুলো ফ্লোর পাকা করার সময় নাকি রাতের বেলায় ওরা হাঁটাচলা করার কারণে হয়েছিল। আমি নিজেই সেই পায়ের ছাপগুলো দেখেছিলাম। আর এটা অবশ্যই বলতে হয় ওই বাড়িতে কোনো ছোট শিশু তখন ছিল না। এরা দেখতে সদ্য জন্ম নেওয়া মানব শিশুর মতো, অর্থাৎ সাইজে খুবই ছোট, এবং এরা দল বেঁধে থাকে। এদের স্বভাব শান্তিপূর্ণ হলেও ভয়ঙ্কর বা বিপজ্জনক হতেও এদের তেমন সময় লাগে না। জনশ্রুতি আছে এরা মানুষের পোষ মানে এবং যিনি তাদের পালন করেন তারা ওই ব্যক্তিকে নাকি দ্রুত ধনী বানিয়ে দেয়, কিন্তু শর্ত থাকে যে সেই ধন দৌলতের বিনিময়ে তাদের ঘরে থাকা কোনো বাচ্চা তাদেরকে দিতে হয়। এই গুদ্রবুন্দা শিশু সন্তানের বিনিময়ে যাদের বাসায় তারা থাকে তাদেরকে ধনী বানিয়ে দেয়। শেক্সপিয়ার তার মিড সামার নাইটস উপন্যাসে একটি হবগবলিনের চরিত্র রেখেছিলেন, যার নাম সম্ভবত ছিল পার্কার। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট কাহিনী বলেই ফেলি। যখন বলা শুরু করেছি, আমার খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড, আমি ওর নাম বলছি না সঙ্গত কারণেই, সে সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। ওর কাছ থেকে আমি ওর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা শুনেছিলাম যে একদিন সে রাতের বেলায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ওই খোলা হাওয়ায় একটু হাঁটতে বের হয়। তখন হাঁটতে হাঁটতে ওরা একটা পাহাড়ের সাথে যাওয়ার সময় পাশে তখন ওরা খুব ছোট অদ্ভুত নবজাতকের মতো 3-4টা বামন দেখতে পায় এবং তারা সবাই তার স্ত্রীর ওই পেটের দিকে নাকি তাকিয়েছিল। তো এই জিনিসগুলিকে দেখার পর তার স্ত্রী আমার ফ্রেন্ড ওরা খুবই ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়িতে চলে আসে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে তার পরের দিনই আর তার স্ত্রীর নাকি মিসক্যারেজ হয়ে যায়, সেই বাচ্চাটা আর থাকে না। আমি শুনেছিলাম আমার মায়ের নানাও নাকি কিছু এমন বামন জিন পুষতেও, যে কারণে ওনার প্রচুর টাকা পয়সা হলেও কোনো সন্তানাদি জীবিত থাকতো না। সৌভাগ্যক্রমে আমার মার নানি একজনই নাকি বেঁচে গিয়েছিল। যাই হোক, এই ঘটনা অন্য কোনো এক সময় বিস্তারিত আমি সুযোগ পেলে শেয়ার করব। এবার আমরা যে গবলিনটার কথা বলবো তার নাম হচ্ছে কোভল্ট। এরা গভীর সমুদ্রে বাস করে, যাদের ক্লাবাউটাম্যান বা কোভল্ট বলে ডাকা হয়। কোনো জেলে বা জাহাজ যদি বিপদে পড়ে এরা সাহায্য করে এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের ক্রুরাই নাকি এদের দেখতে পায়। 13 শতক থেকে
19 শতকের জাহাজের নাবিকদের বিশাল একটা অংশ এদের বিশ্বাস করত এবং এদের জন্য জাহাজে একটা কক্ষ তারা সর্বদা প্রস্তুত করে নাকি রাখত। অনেক সময় এই কোবল্টরা নাবিক বা জাহাজের ক্যাপ্টেনদের জাহাজের কোনো বিপদ আসলে সেটার পূর্বাভাস দিতেন বা সতর্ক করে দিতেন, এমনও শোনা যায়। তো 1919 সালে ব্রাজিলের বাহিয়াতে, এটা একটা ব্রাজিলের একটা রাজ্য, এই বাহিয়াতে একটি জাহাজ কাঠ লোড করার সময় জাহাজের কিছু ক্রু একটি কোবল্টকে দেখতে পায় এবং এর কিম্ভূত কিমাকার অবয়ব দেখে তারা ভয় পেয়ে সরাসরি ওই কোবল্টকে লক্ষ্য করে নাকি পিস্তল দিয়ে গুলি ছুড়ে। তখন ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে ওই জাহাজটা যখন গভীর সমুদ্রে কাঠ বোঝাই করে যাওয়ার সময় অনেকগুলো কোবল্ট জাহাজটিকে আক্রমণ করে এবং সেটিকে ভেঙে চড়ে ডুবিয়ে দেয়। আবার অনেকেই বলে সেই জাহাজটি নাকি ক্রুসহ অদৃশ্য হয়ে গিয়েছিল, এরপর থেকে সেই জাহাজটির কোনো হদিস পাওয়া যায়নি। বিশেষ করে বাল্টিক এবং উত্তর সাগরে যে নাবিকরা প্রায় সময় চলাচল করত, তারা ওই দিক দিয়ে আসা যাওয়ার সময় নাকি প্রায় তাদের জাহাজে হঠাৎ করে এই অদ্ভুত আরবান লিজেন্ডের দেখা পেয়ে যেত। এদের হাতে নাকি এক ধরনের হ্যামার থাকে এবং মাথায় একটা টুপির মতো পরে থাকে। আবার অনেকেই এদেরকে নাবিকদের মতো পোশাক পরা অবস্থায় দেখেছে। এরা নাবিকদেরকে অনেক সময় গভীর সমুদ্রে নষ্ট হওয়া জাহাজ সারিয়ে দিয়ে উপকার করতো বলে জাহাজের নাবিকেরা এদের বেশ শ্রদ্ধা সম্মান করত এবং জাহাজ এদের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা সবসময় করে রাখতো, যেটা পরিপাটি করিয়ে সাজিয়ে রাখতো। ওখানে আসলে ওদের বিশ্বাস ওখানে আসলেও সেটা থাকবে। তবে মজার ব্যাপার ছিল এদের নাকি চোখে চোখে নাকি তাকানো নাকি নিষেধ ছিল। আরেক ধরনের কোবল্টের কথা শোনা যায় যারা কয়লা কিংবা স্বর্ণের খনিতে থাকে। দক্ষিণ জার্মানির কোলন সিটিতে এদের নাকি দেখা পাওয়া যেত। এরা দেখতে গবলিনের মতোই খর্বাকৃতির, কিন্তু খানিকটা কুজো প্রকৃতির, মানে এদের পিঠে একটা বড় ধরনের কুজো থাকতো। এরা স্বভাবতইভাবেই এই মানুষকে এড়িয়ে চলতো, কিন্তু যে খনিতে তাদের যে নিজস্ব যে জায়গা আছে ওখানে যদি কেউ ঢুকে পড়তো তখন তাহলে তারা ব্যাপক হিংস্র হয়ে ওই লোকটাকে হত্যা করতো। এমন অনেক ঘটনাও সে শহরের লোকজন জানে। গবলিনের আরও এক প্রজাতির নাম হলো ট্রোল। এরা পাহাড়ে থাকে। এরা মানুষ ও মানুষের সংস্পর্শ পছন্দ করে না। এরা মানুষের জন্য নাকি বেশ বিপজ্জনক। এদের চেহারা অসম্ভব কুৎসিত, নাক চেহারার চেয়ে অনেক বড় এবং শরীর নাকি আপনার গাঢ় বাদামি হয়ে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান লোককাহিনীতে এই ট্রোলের অসংখ্য কাহিনী লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে পেয়ে যেতে পারেন। সেই কাহিনীগুলিতে এদেরকে খুবই শক্তিশালী কিন্তু ধীরগতি ও বোকা প্রকৃতির বলে বর্ণনা করা হয়েছে। তো সবচেয়ে আশ্চর্যজনক একটা কাহিনী হচ্ছে যে আপনারা তো সবাই জানেন 1991 সালে বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে আমাদের এলাকারই একটা ছেলে, আমাদের সমবয়সী, তখন আমাদের বয়স কত ছিল, 6-7 এরকমই ছিল, আমাদের সমবয়সী এক ছেলে বেশ কিছুদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রায় 1-1.5 মাস পরে তার সন্ধান পাওয়া যায়। হঠাৎ সে একদিন বাড়িতে আসে। তখন তার বাবা মা তাকে জিজ্ঞেস করেছিল, তুই এতদিন কোথায় ছিলি, এই টাইপের কোনো কিছু একটা বললে। তখন সে কিছু অদ্ভুত মানুষের সাথে সে ছিল বলে জানায়। যে মানুষগুলির বর্ণনা, এই যে আমি ইদানিং যে এই ট্রোল নামের যে গবলিনের কথা আপনাদেরকে এখন বললাম, ওদের সাথে প্রায় মিলে যায়। ওই লোকগুলি নাকি ছিল আপনার বিশাল এক নাক এবং পুরা শরীর গাঢ় বাদামি রঙের।
এবং পাহাড়ের একটা অংশে সে তাদের দেখা পেয়েছিল এবং তারা তাকে ওখানে বেশ কিছুদিন রেখেছিল। তো এই ঘটনাটা আসলে অনেক বড় একটা ঘটনা। এটা আমি পরবর্তীতে কোনো এক সময় অদ্ভুতের প্রিয় লিসেনারদের জন্য যদি শোনানোর সৌভাগ্য হয় শোনাবো। তা আমি এতক্ষণ ধরে যে গবলিনের যে কথাগুলো শেয়ার করলাম, যে এগুলি আসলে কোনো আমার মন গড়া কথা না। আপনারা ইন্টারনেটে সার্চ করলেই এই গবলিন বা বামন ভূত বা জিন যেটাই বলেন, এদের সম্পর্কে এই ঘটনাগুলি বা এই বর্ণনাগুলি পাবেন। তা যতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বাবু ভাই এবং অদ্ভুত লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি পারভেজ কাতার থেকে বলছিলাম। বিভিন্ন কারণে অদ্ভুততে ঘটনা শেয়ার করা হয় না, অনেকটা গ্যাপ হয়ে যায় মাঝে মধ্যেই। আসলে শেয়ার করব করেও করা হয় না। আর অদ্ভুতের প্রতি ভালোবাসা বলেন বা টান বলেন, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতটুক ভালোবাসা অদ্ভুতের প্রতি। তারপরে বিভিন্ন ঝামেলায় ঘটনা শেয়ার করা হয়ে ওঠে না। আবার একটা এপিসোড হওয়ার পর পরবর্তী এপিসোড হওয়ার আগ পর্যন্ত আমি জানি না অন্যরা কিরকম, কিন্তু আমার এই একটা এপিসোডে পুরো সপ্তাহে শোনা হয়। আর এমন কোনো রাত নাই যে রাতে আমি অদ্ভুত মনে করেন হেডফোনে না ছেড়ে আমি ঘুমাইতে পারছি। আমার ঘুমানোর এটা বলা হয় যে ঔষধ। আমি মনে করি আমার মতো আর অনেকেই আছে, আবার এমন নাও হতে পারে, হয়তো বা কেউ এই এপিসোডটা একবার শোনার পর দ্বিতীয়বার আর কোনো ইন্টারেস্ট ফিল করে না। কিন্তু আমার কাছে কি জন্য জানি পুরো সপ্তাহটাই মনে করেন আমার কাছে নতুনই মনে হয়, যে না আমি আজকেই শুনতেছি, আমার কাছে এমনই মনে হয়। তো যাক, আমি ঘটনায় চলে যাই। তো বাবু ভাই, আজকের ঘটনাগুলি আমার ফ্যামিলির সাথে এবং আমার সাথে রিলেটেড। আজকে আমি 3টা ঘটনা শেয়ার করবো, যদিও ঘটনাগুলি ছোট ছোট, বা আজকে ঘটনাগুলি আসলে একটু অন্যরকম। তো বেশি কথা না বলি প্রথম ঘটনায় চলে যায়। প্রথম ঘটনাটা বাবা, এটা তখন আমাদের ছোটকালের, হয়তো বা 2003-2004, মানে আমার সালটা সঠিক মনে নাই, তবে আমি অনেক ছোট ওই সময়। 2003-4 হবে না, তার আগে হবে হয়তো বা, ক্লাস 4 বা 5-এ পড়ি আমি, ওই সময়ের ঘটনা। তো আমাদের বাড়ির পাশে, আমরা এটাকে বড় বাড়ি বলি, মানে বাড়ির নামটাই বড় বাড়ি। তো ওই বাড়ির পাশ দিয়ে একটা খাল চলে গেছে। খালটা অবশ্য এত বড় খাল না, ছোট একটা খাল। মনে করেন বর্ষা সিজনে শুধু পানি থাকে, অন্য সময় পানি থাকে না। তো এই কাল পাড়ের সাইডে মনে করেন একটা জঙ্গলের মতন আছে, অনেক গাছপালা, সেই সাথে ওই যে বেত গাছগুলি, অনেকে চিনেন কিনা জানি না, বেতের গাছের একটা ঘুড়ির মতন আছে, মানে অনেকটা জঙ্গলের মতন বেত গাছ দিয়ে। তো আমরা যারা স্বাস্থ্য বায়াসারি আছি, তারা ওই বেতের মধ্যে কিন্তু একটা ফল হয়, এটা বেত গোটা বলে। তো আমরা অনেক সময় কি করতাম, ওই বেতের থেকে যে একটা কাটার মতন একটা হয়, ওইটা দিয়ে মাটি কাটার জন্য, মানে মনে করেন রাস্তার মধ্যে খেলার জন্য আমরা এটা কাটতে নিয়ে আসতাম। বেতের যে কাটা ইয়াটা, যারা বেত গাছ দেখছেন তারা বুঝতে পারবেন, কাটার মতো একটা ঝুড়ি বের হয় বেত গাছের থেকে। আবার বেতের যে ফলগুলি হয়, এই ফলগুলি আমরা নিয়ে আসতাম খাওয়ার জন্য। তো কোনো একদিন দুপুরবেলা, এটা ঠিক দুপুরবেলায় আজানের আগে, জোহরের আজানের আগে আমরা 4-5 জন, ঠিক আছে, আমরা 4-5 জন সমবয়সী, প্রায় সবাই সমবয়সী, কিন্তু একজন একটু বড় ছিল। তো উনি মারা গেছেন অনেক বছর আগে, 6-7 বছর আগে মারা গেছেন মালদ্বীপে। আমার এই কাজিন স্বাস্থ্য ভাই, আল্লাহ তার বেহেশত নসিব করুক। তো আমরা সবাই একসাথে প্ল্যান করি কি, যে আজকে যাই আমরা, এখন যাই ইয়া করবো, বেতগুড়া নিয়ে আসবো আর কি, বেতের যে ফলটা এটা নিয়ে আসবো খাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা ওই জঙ্গলের মধ্যে গেছি। জঙ্গলের পাশে অবশ্য বাড়ি আছে, আর এক পাশে মনে করেন বাড়ি, আর এক পাশে হলো কাল, এরকম। তো কালের চারপাশ দিয়ে, কালের যে পাটটা, এই পাট দিয়ে এই জঙ্গলগুলো আর কি। অনেক ধরনের গাছ আছে, গাব গাছ আছে, তেঁতুল গাছ আছে, আবার মনে করেন বাঁশঝাড় আছে অনেকগুলি। আবার এমন না যে নর্মাল, এটা কিন্তু অনেক ঘন। যে সময়ের কথা, ওই সময় অনেক ঘন ছিল, ইভেন এখনো অনেক ঘন। এই দিক দিয়ে সহজে কেউ যাতায়াত করে না, এমন আর কি। তো আমরা গেছি ঠিক দুপুর বেলায়। তো যাওয়ার পরে বেত গুড়ে আমরা পারতেছি, যেভাবে পারে এইভাবে বেত গুড়ে নিতেছি। তো হঠাৎ আমরা দেখি যে একটা পেঁচা, ওই যে হুতুম পেঁচা যেটা আছে, ওই একটা পেঁচা ওই বেতের ইয়ার মধ্যে বসে রয়েছে, বেতগুলো যে গেছে বেতের ডালের মধ্যে বসে রয়েছে। তো আমার যে বড় ভাই যার কথা বললাম মারা গেছে, ওর হাতে একটা গুলতি ছিল। তো গুলতি আবার ও সবসময় রাখতো, পাখি শিকার করতো। ওর হাত অনেক মনে করেন একুরেট ছিল আর কি। ও যদি 3টা গুলি মারতো, তাহলে 2টার মধ্যে পাখির গায়ে লাগতো এরকম। তো বলতেছে, ইয়া করিস না, তোর শব্দ করিস না, দাঁড়া আমি এই পেশাটারে মারবো। তো এরকম করে ওর কাছে অনেকগুলি মার্বেল ছিল। আমরা নর্মালি মাটির গুলি দিয়ে ইউজ করি, মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে যে গুলি বানাই, ওইগুলি ইউজ করি, কিন্তু ও মার্বেল ইউজ করতো। তো ও তেমন দূরে না, মনে করেন 10 থেকে 15 ফিট দূরে হবে, ওই পেশাটা বসে আছে। তো আমরা সবাই একসাথে, আমরা বলতেছি হ্যাঁ মারো, দেখি কেমনে তুমি মারো। তো ও কি করছে, প্রথম একটা গুলি করছে, তো ওটা লাগে নাই, ওটা সাইড দিয়ে চলে গেছে। তো দ্বিতীয় আরেকটা দিছে, আবার সাইড দিয়ে চলে গেছে। তো তৃতীয়টা যখন মারছে,
তো ওই পেশাটা কি করছে অন্যদিকে কিন্তু ফিরেছিল, তৃতীয় গলিটা একবার গায়ের মধ্যে লাগবে এই মুহূর্তে ও মাথাটা ঘুরায়, পেশাটা মাথাটা ঘুরায় একবারে মার্বেলটাকে মুখের মধ্যে নিয়ে নিছে। এইটা কিন্তু ভাই কিছুতেই পসিবল না যে একটা পেশা এত বড় সাইজ না, মানে নর্মাল যে ছোট সাইজের একটা পেশা যে একটা মার্বেলের গুলি 10 ফিট দূরের থেকে গুলিটা করছে ওই গুলিটার মুখের মধ্যে নিয়ে নিবে, এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, কারণ একটা পাখির ক্ষেত্রে এটা পসিবল না, ওটা অবশ্যই মারা যাওয়ার কথা বা পড়ে যাওয়ার কথা। কিন্তু ওটা দেখলাম যে দিব্যি গুলিটা মুখে নিয়ে ও হাঁটতেছে, মানে ধীরে ধীরে হাঁটতেছে, আবার এমন না যে আমাদেরকে ভয় দেখাতেছে বা কোনো কিছু। তো ওইটা দেখার পরে আমরা সবাই একবারে অবাক হয়ে গেছি যে এটা তো সম্ভব না। তো বড় ভাই বলতেছে দৌড় দে, মানে ওনার কথা একটা দৌড় দে বাঘ এখান থেকে। তো আমরা সবাই একসাথে দৌড়ায় চলে আসি। তো এরপরে এই দুনিয়ার কোনো কিছু হয়নি, তবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না আমার কাছে যে এটা কিভাবে সম্ভব, একটা পেশার কাছে 10-12 ফিট দূরে থেকে মার্বেল দিয়ে গুলি করছে, ওই গুলিটা ওই মুখের মধ্যে নিয়ে নিল, এটা তো সম্ভবই না। তো এটা ছিল একটা ছোট ঘটনা। আমার লাস্ট ঘটনাটা এটা আম্মার সাথে, এটা ব্ল্যাক ম্যাজিকের আম্মার সাথে ঘটনা। ওই সময় আমি অনেক ছোট, হয়তো বা 4-5 বছর বয়স। তো আমি মনে করেন কিছু তো বুঝি না ওই সময়, জাস্ট দেখছি আর কি। তো পরবর্তীতে আমার ঘটনাগুলি শেয়ার করছে বা আমার যে খালা ছিল মেজো খালা বলছে। তো ঘটনাটা এরকম যে ভাই আমার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বলতে কি আমার সারা শরীরে মনে করেন আগুন, যে কার গায়ে যদি আগুন লাগা দিয়ে যেরকম জ্বলে বা আগুনের টাচ লাগলে যেরকম জ্বলে বা আমরা নর্মালি আগুনকে স্পর্শ করার সময় যেসব আমাদের শরীর যেভাবে জ্বলাপোড়া করে, আমার শরীর মনে করেন 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে বলতে সন্ধ্যার দিকে এরকম গায়ে প্রচুর জ্বলাপোড়া করতো। মনে করেন শীতের সিজন হোক বা গরমের সিজন হোক, মানে প্রচুর জ্বলাপোড়া করতো আর কি। ওয়েদার নর্মাল থাকলেও যে অবস্থা, গরম থাকলেও সেম অবস্থা। আবার দেখা গেছে আমার নাকি এমন মনে হইতো যে মাথার ভিতরে কেউ সুই দিয়া যে গুতা দিতেছে, এরকম যে মাথার মধ্যে কেউ সুই দিয়া গুতা দিলে যেরকম করে এরকম করে। তো আমার অবস্থা মোটামুটি অনেকটা খারাপই হয়ে যায়। অনেক ডাক্তার দেখাইছে বা মনে করেন আশেপাশে যারা আছে সবার কাছে যে কি করা যায় এরকম। তো কোনোতে মনে করেন কোনো কিছুতে কোনো কিছু আগাইতেছে না, যেরকম এরকম। আবার অবস্থা মানে আমার শরীর দিনকে দিন খারাপই হইতেছে। আবার এর মধ্যে আরেকটা লক্ষণ কি, আমার মনে করেন গায়ের মধ্যে চুলকাইলে মাছের আইস যেভাবে মনে করেন আমরা সরাইলে মাছের আইস সরানোর পরে মাছের গায়ের মধ্যে যেরকম একটা দাগ পড়ে না, আমার গায়ের মধ্যে মনে করেন এরকম দাগ শুরু হয় যায়। মনে করেন শরীর একটু চুলকাইছে, দেখা গেছে যে মাছের আইস সরানোর পরে যে একটা দাগ হয় এরকম দাগ। তো এটা বিশেষ করে আব্বারে অনেক প্যারা দিতেছে যে কি হইলো, কি সমস্যা, ডাক্তারের কোনো কিছু বলতেছে না। তো আম্মা তো অসুস্থই। তো ওই যার কথা বলছিলাম যে কবিরাজ, ওনার কাছে যে ঠিক আছে উনি যেহেতু কবিরাজে করে তা বইলা দিই কি হয়। তো ওনারে কবর দিয়ে আনাইছে। তো উনি আসে সবকিছু শোনার পরে বলতেছে আমি তখন কিছু বলতে পারবো না, আচ্ছা আমি দেখি, 2-1 দিন সময় দেন, আমি একটু দেখি। তো উনি চলে যাওয়ার পরে উনি কি সব করছে না করছে তো এটা তো আর আমরা জানি না বা আমাদেরকে বলে নাই। তারপর একদিন আসছে বাড়িতে আইসা আব্বারে বলতেছে যে এনে কোনো একটা কিছু খারাপ কিছু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক জাতীয় কালো জাদু করা হয়েছে, তো আমার কিছু জিনিস লাগবে, আপনি এই জিনিসগুলো আইনে রাখেন। এর মধ্যে বলছিল যে একটা আয়না আনতে, যে আয়নাটা মনে করেন কারো চেহারা দেওয়া হয় নাই, দ্যাট মিনস দোকান থেকে জাস্ট নিয়ে আসে আর কি। আবার আনার সময় বলছে যে আপনি এটা কভার করে আনবেন, দোকানদারে বলবেন যে এটা চেহারা না দেখিয়ে কভার করে দিতে, আর একদমে আনবেন, আবার কাটি সরিষার তেল, এমন অনেক কিছু বলছিল আর কি যে এইগুলি লাগবে। তারপরে নির্দিষ্ট একটা দিনে বলতেছে আমার একজন তুলা রাশি লোক লাগবে, ঠিক আছে, একজন তুলা রাশি লোক লাগবে, আর এই জিনিসগুলো লাগবে, এগুলো এনে রাখেন, আমি অমুক দিন আসবো। মানে একটা নির্দিষ্ট একটা ডেট দিচ্ছে যে আমি এই দিন আসবো। তো তুলা রাশি বলতে আমাদের এলাকায় একজন লোক ছিল, উনিও মারা গেছে, ওনার তুলা রাশি ছিল, সবাই জানতো। ওনার অবশ্য মিগি রোগ ছিল, আর এই মিগি রোগের কারণে উনি মারা গেছে। তো সবাই জানতো যেহেতু উনি এই তুলা রাশি, তো ওনারা কবর দিয়ে রাখছে আগে যে অমুক দিন তুমি আসবা আমাদের বাড়িতে, এরকম আর কি। তো উনি সকালবেলা আসছে, আইসা ওনার মতো কি জানি করছে, করার পরে দুপুরের দিকে ওই আয়নাটা বলছে যে আয়নাটা দেন, আর যা আনছেন এগুলি দেন। তো দেওয়ার পরে উনি আয়নাতে নাকি ওই সরিষার তেলটা ওইটা মাখাইয়া ওই যে তুলা রাশি ওনার কাছে দিছে, দিয়া আবার ওনার কাছে একটা বাড়ি দিছে, ওটা বাড়ি চালান বলে, অনেকে হয়তো গ্রামে যারা আছেন তারা জানেন, অথবা অনেকে এরকম ঘটনা শুনছেন বাড়ি চালান দিয়া। তো ওনার হাতে আয়নাটা দিছে, দিয়ে এক হাতে আয়না দিছে আর এক হাতে বাটি দিছে, বা এটা হাতের মধ্যে ধরা দিয়া উনি ওনার মতো কি জানি পড়ছে, অনেক কিছু করার পরে উনি আয়নার মধ্যে দেখতেছে, ওই যে লোকে হাতে দিছে তুলা রাশি, উনি দেখতেছে, বলতেছে হ্যাঁ আমি দেখছি কেডা করছে, আমি দেখতেছি, সমস্যা নাই, কিন্তু আমি বলতে পারবো না কেডা করছে, তবে আমি ওনারে চিনছি, তো সমস্যা নাই। তারপরে নাকি উনি আবার আম্মা বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেডা করছে, তুমি বলতেছে না বলা যাবে না। তো এবারে আবার আয়না রেখে দিয়ে ওনার হাতের মধ্যে নাকি কি সব পরে ফু দিছে, ওই যে কবিরা ছিল উনি নাকি কি সব পরে ফু দেওয়ার পরে সবাই বললো যেটা আর কি, অনেকেই দেখছে এই ঘটনাটা,
তো আমার মেজোকালা বলছে যে ওনারা এমন মতে বাড়িটা টাইনা নিয়ে যেতেছে, মনে হইতেছে যে বাড়ির মধ্যে কোনো একটা বিশেষ শক্তি ভর করছে, যে বাটি ওনারা টাইনা নিয়ে যেতেছে। তো প্রথমে ওনারা নাকি নিয়ে গেছে চুলার পারে, আমাদের যে রান্না করার জন্য চুলা, ওই চুলার পারে। গ্রামে তো চুলা বানানো হয় মাটির চুলা, যেগুলিতে লাকড়ি দিয়ে রান্না করে, কাঠ দিয়ে। তো ওই চুলার পারে নাকি নিয়ে তামছে উনি। তামার পরে ওই কবিরাজের জাস্ট এনে একটা মার্ক করছে, মার্ক করার পরে আবার ওনার হাতে ফুটিছে, আবার উনি মনে করেন এই বাটি যেভাবে টাইনে নিয়ে যায় ওইভাবে টাইনে নিয়ে যেতেছে। আমাদের একবারে দরজার যে মুখটা, ওই দরজার এই না যায় আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আবার উনি এই জায়গায় মার্ক করছে। তো আবার ফু দেওয়ার পরে নাকি আবার উনি টাইনে নিয়ে গেছে আমাদের যে বিছানার নিচে, বেডের নিচে। তো ওই জায়গায় যায় উনি আবার তামে গেছে, আর কোনো দিকে যায় নাই। তো 3 জায়গায় মার্ক করার পরে উনি বলতেছে, কবিরাজে বলতেছে আব্বারে যে আপনি 3 জায়গায় কুদান, সাবান নিয়ে কুদান। তো প্রথমে চুলার পরে কুদাইছে, চুলার পরে তাবিজ পাইছে, ঠিক আছে, 3-4টা তাবিজ পাইছে। আবার যখন এই দরজার মুখে ওই জায়গায় কুদাইছে, ওই জায়গায় একটা পুতুল পাইছে, আর পুতুলের মাথার মধ্যে না কি সুই ঢুকানো ছিল, 4-5টা সুই ঢুকানো ছিল। আবার যখন বেডের নিচে গেছে, ওই জায়গার মধ্যেও সেম কতগুলি তাবিজ পাইছে। তো উনি আবার বলছে যে এই আপনি যখন চুলার মধ্যে রান্না করা হইতো, যার কারণে আপনার এই শরীর জ্বলতো, আর এই ঘরের মধ্যে যেই ঢুকতো ওই যে ওইটার উপর দিয়ে পাড়া দিয়ে আসতো, বাইরের উপর দিয়ে যাতায়াত হইতো, এই জন্য আপনার মনে হইতো যে আপনার মাথার মধ্যে কেউ সুই দিয়ে ইয়া করতেছে। তো ওইগুলি আবার উনি ওনার মতো করে এই ধ্বংস করে দেয়, পুরা ফেলে বা কোনো একটা কিছু করে, ওইটা আমার বলে নাই বা আমারও সঠিক মনে নাই। তো তারপরে থেকে আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। তো বাবু ভাই, আসলে এই ঘটনাগুলি অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আসলে যাদের সাথে ঘটে বা যারা দেখে তারাই অবশ্য এটা ফিল করতে পারে যে এটা আসলে কিরকম। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ঘটনা। পরবর্তীতে ইনশাল্লাহ সময় সুযোগ করে আবার ঘটনা ঘটানো হবে। সবাই ভালো থাকবেন, ঈদের আনন্দ উপভোগ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং শুনে এলাম পারভেজ মারুফের শেয়ার করা তাদের পারিবারিক কিছু কাহিনী। এর মাঝে একটি কাহিনী ছিল সেই আয়না পড়া নিয়ে। এই ধরনের কাহিনীগুলো কিন্তু প্রায় গ্রামে প্রচলিত আছে। আমি ছোটবেলা থেকে শুনেছি যে গ্রামে অনেক সময় চোর ধরার জন্য বা বিভিন্ন জিনিস জানার জন্য তারা বিভিন্ন জিনিসের আশ্রয় নিয়ে থাকে, যেমন আয়না পড়া, বাটি চালান, লাঠি চালান, চাল পড়া, দেন বদনা চালান, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমি শুনেছি, কড়ি চালান। এই ধরনের কাহিনীগুলো কিন্তু গ্রামে খুব প্রচলিত এবং গ্রামের মানুষ এগুলোর উপর অনেক আস্থা পোষণ করতেন। যদিও ব্যাপারগুলো আসলে কুসংস্কার এবং আমার বিশ্বাস, এবং কারণ আমাদের ধর্মে এগুলো সম্বন্ধে ব্যাপকভাবে বলা হয়েছে এই ধরনের জিনিসের উপর কোনো রকম আস্থা যেন কেউ না রাখে, কিন্তু ব্যাপারগুলো কিন্তু প্রচলিত একটা জিনিস আমাদের গ্রাম বাংলায় প্রচলিত। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ধরনের ব্যাপার স্যাপার সম্বন্ধে আমি শুনেছি। যেমন আফ্রিকাতে যারা থাকতো সেই সময়কার আফ্রিকার যারা ওঝা বা জাদুকর ছিল, তারাও কিন্তু এই ধরনের পড়া দিত, আয়না পড়ার মতো। তারা পানির মাঝে মানুষকে দেখাতো এবং তারা বলতো যে সেখানকার যারা জাদুকর ছিল, আফ্রিকার যারা জাদুকর, সেই কালো জাদুকর যারা ছিলেন সেই সময়কার, তারা নাকি এই ধরনের জিনিসে খুব বিশ্বাসী ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে রেখেছিলেন তাদের সেই ক্লায়েন্টের উপর, এবং সেইখানকার যেসব যারা অধিবাসী ছিলেন তারা ব্যাপক বিশ্বাস রাখতেন তাদের উপর, এবং তারা বিভিন্ন রকমের ফলাফল পেতেন এবং বিভিন্ন রকমের উপকার পেতেন তাদের কাছ থেকে। এবং সেখানে সে সময় জাদুর প্রচলন ব্যাপকভাবে ছিল। এছাড়াও আমরা যদি শুনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও এইসব জিনিসের ব্যাপক প্রচলন ছিল। এছাড়াও যদি আমরা দেখি যে সেই আমেরিকার যে মূল ভূখণ্ড যে নেটিভ আমেরিকা, সেখানে যারা নেটিভ আমেরিকান ছিলেন তাদের মাঝেও কিন্তু জাদুকর ছিল, শ্যামেন ছিল, যারা নাকি এই ধরনের কাজগুলো করতেন, বিভিন্ন রকমের জাদু করতেন, বিভিন্ন রকমের জিনিস মানুষকে দেখাতেন। তো সারা পৃথিবী জুড়েই এই কালো জাদু বা এইসব জিনিসের উপর যথেষ্ট পরিমাণের প্রভাব মানুষের মধ্যে ছিল। মানুষ এগুলো বিশ্বাস করতো এবং মানুষ এগুলোর উপর আস্থা রাখতো। তো যাই হোক, এগুলো সম্পূর্ণই আমি যতটুকু জানি বা শুনেছি এই পর্যন্ত সবই হচ্ছে জিনের সাহায্যে করা হয়ে থাকে, এবং এই সব জিনিসগুলো খুব মঙ্গলকর কিছু না, এবং অনেক ক্ষেত্রে এগুলো ভুল প্রমাণিত হয়। আমি নিজে চোখে দেখা, আমি নিজে এরকম একটা কাহিনী দেখেছি আমার জীবনে। আমি যখন ছোটো ছিলাম, তো আমার চোখে আমি দেখেছি মানুষকে বদনা পড়া দিতে, সেখানে বদনা ধরে রাখলে মানে অটোমেটিকলি সে বদনা ঘোরা শুরু করতো হাতের মাঝে। এটা আমার চোখে দেখা। তো আসলে এগুলো জিনরা করে থাকে, জিনের সাহায্যে করে থাকে মানুষ। তো যাই হোক, পারভেজ মারুফের কাহিনীটা ইন্টারেস্টিং ছিল। তবে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো এইসব জিনিসের উপর বিশ্বাস স্থাপন না করতে আর নিজেদের জীবনে এসবের প্রয়োগ না করতে। তো যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে, যেটি আমাদের সাথে শেয়ার করবেন বা আমাদের কাহিনীটি পড়ে শোনাবেন ডাক্তার এইচ। পড়ে শোনাবেন বলতে যেটা বলবো, ডাক্তার এইচ নিজের মতো করে শেয়ার করবেন। চলুন আমরা শুনে আসি ডাক্তার এইচকে। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের সঞ্চালক সুপ্রিয় আহমেদ বাবু ভাই এবং আমাদের প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের জন্য আমাদের একজন প্রিয় শ্রোতা জনাব পারভেজ ভাই একটি কাহিনী পাঠিয়েছেন। তিনি বাংলাদেশের
উত্তরাঞ্চলের কোনো জেলা শহর থেকে কাহিনীটি পাঠিয়েছেন এবং উনি চাচ্ছেন যে কাহিনীটা আমরা আমাদের মতো করেই বলি। তো যে উনি কিন্তু ওনার জেলার নাম ঠিকই আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা এখানে দিচ্ছি না কেন, সেটা আপনারা কাহিনী শুনলেই বুঝবেন। যাই হোক, আমরা কাহিনীটি ফেরত আসি। তো এই পারভেজ ভাই কাহিনীটি উনি সংগ্রহ করেছেন ওনার খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে। সেই বন্ধুর নামটি উনি অবশ্য একটি ছদ্মনাম ব্যবহার করছেন। তো সেই ছদ্মনামটা আমরা এইভাবেই ব্যবহার করি, জনাব আব্দুল করিম সাহেবের কাছ থেকে। তো জনাব আব্দুল করিম সাহেব পেশায় ছিলেন একজন দোকানদার। তো আপনারা জানেন যে এই সমস্ত আমাদের গ্রোসারি শপগুলোতে বা মুদির দোকানগুলোতে সাধারণত সকাল থেকে রাত 2-3টা পর্যন্ত তারা খোলা রাখতেন বা খোলা রাখতে হয়। তো দোকান বন্ধ করে উনি যখন বাসায় ফিরেন তখন কিন্তু গভীর রাত্রি 2-2-2:30 বেজে যায়। তো তার বাসায় যাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ উনি বাজার থেকে যখন তার বাসায় ফিরেন তখন একটি মেডিকেল কলেজের ডোম ঘরের পাশ দিয়ে ওনাকে যেতে হয়। তো আমাদের প্রিয় শ্রোতা পারভেজ ভাই একবার তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তুমি তো এত রাতের বেলা সেই লাচকাটা ঘরের সামনের রাস্তা দিয়ে যাও, কোনোদিন কি তুমি আসলে কোনো কিছু সামনে পড়ছো বা কোনো ঘটনা তোমার সাথে ঘটছে? তো আব্দুল করিম ভাই একটু ইতস্তত করলেও বললেন যে মাঝে মধ্যে কিছু কান্নার আওয়াজ পাই। তখন পারভেজ ভাইয়ের এই উৎসাহ দেখে উনি একটা কাহিনী শোনান আব্দুল করিম সাহেবদের গ্রামের, অর্থাৎ ওনাদের যে গ্রামের বাড়ি শহর থেকে 2-2.5 কিলোমিটার দূরে, সেখানে একটা গ্রামের কাহিনী উনি শোনান। তো সেই গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল মিস্টার আব্দুর রহমান সাহেব। এটাও কাল্পনিক নাম। একসময় সে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল, অর্থাৎ মিসিং হয়ে গেল, এবং সবাই তাকে খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাচ্ছিল না। এরপর হঠাৎ 2-3 দিন পর তার মৃতদেহটি পাওয়া যায়, কিন্তু মৃতদেহটির সাথে তার মাথা ছিল না। তো অবশ্যই পুলিশ আসেন এবং পুলিশ এসে সেই মাথাবিহীন ধরটি বা ডেড বডিটি নিয়ে যান আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। ময়নাতদন্তের পর সেই মৃতদেহ এনে দাফন করা হলো। এবং ওনাদের গ্রামে এরপর 1 সপ্তাহ পর থেকেই শুরু হলো একটি ঘটনা। আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে আসলে রাত্রি 7-8টার পরই সব কিছু নীরব হয়ে যায় এবং রাত 10টার পরে কিন্তু মধ্যরাতের নীরবতা, এটা এখনও কিন্তু গ্রাম অঞ্চলে এই পরিবেশটা আসে। এখন এমন কোনো রাস্তা দিয়ে যদি রাতের বেলা কেউ খুব করুণভাবে কান্না করে হেঁটে যেতে থাকে আর বলতে থাকে আমার কাটা মাথাটা ফিরিয়ে দে, আমার কাটা মাথাটা ফিরিয়ে দে, তাহলে চিন্তা করেন সেই গ্রামের অবস্থা কীরকম ভৌতিক বা হন্টেড হয়ে যায় বলুন তো। ঠিক এই ঘটনাই ঘটতে থাকে সেই গ্রামে। গ্রামের মধ্যরাত, অর্থাৎ ঘড়ির কাঁটায় 10টা-11টার দিকে সবাই ঘরে বসে শুনতে পায় গায়ের মেঠোপথ দিয়ে কেউ যেন করুণ স্বরে কান্না করে বলতেছে আমার কাটা মাথাটা ফিরিয়ে দে, আমার কাটা মাথাটা ফিরিয়ে দে। আর কণ্ঠটা সম্পূর্ণভাবে মিলে যায় সে আব্দুর রহমান সাহেবের সাথে। এবং প্রতি রাতেই এরকম ঘটনা কম বেশি ঘটে। তো ফলে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কেউ আর সন্ধ্যার পর একা বাড়ির থেকে বেরোয় না, বাড়িতেও ফিরে না, 2-3 জন একসাথে বেরোয়। তো এরকম কোনো এক রাতে আব্দুল করিম সাহেবের বন্ধু সোহেল সাহেব কোনো একটা কাজে শহরে গেছেন। তো শহর থেকে যখন গ্রামে ফিরতেছেন তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, আনুমানিক 7টা-8টা হবে। তিনিও ঘটনাটা জানতেন, কিন্তু কি করবেন, ওনাকে তো বাসায় আসতেই হবে। তো উনি সেই মেঠো পথ দিয়ে ওনার বাড়ি আসতেছেন, আল্লাহর নাম নিয়ে হাঁটা দিলেন। সেই মেঠো পথের মাঝখানে ছিল একটি বাঁশঝাড়। তখন সোহেল ভাই যখন সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে সেই বাঁশঝাড় থেকে বেরিয়ে আসলো একটি মাথাবিহীন শরীর। তো এটা দেখেই সোহেল ভাই প্রচণ্ড ভয় পান এবং তার সমস্ত শরীর ঘামতে থাকে। আর সেই মাথাবিহীন শরীরটা তার থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে ওই একই কথা বলতে থাকে, এই আমার মাথাটা ফিরিয়ে দে না, আমার মাথাটা ফিরিয়ে দে না, আমি খুব কষ্টে আছি। এই কথা বলে আর এক প্যাক করে সোহেল ভাই দিয়ে এগিয়ে আসে। আর সোহেল ভাইও
এক পা দুপো করে পিছুতে থাকে। এইভাবে কখন যে রাত 7টা থেকে ভোর হয়ে গেছে সোহেল ভাই নিজেও টের পান না। ওই মুহূর্তে দূরের গ্রামের মসজিদে মুয়াজ্জিনের খোলা গলায় ফজরের আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন যে গ্রামে ফজরের আজানের পর কিছু মুসল্লি চলে আসেন মসজিদে নামাজ পড়ার জন্য। তো তারা দেখেন যে ওই পথের ধারে সোহেল দাঁড়ায় আছে। তো তারা তাকে ধাক্কা দিয়ে সোহেলের সমিত ফিরে আসেন, বলে যে কি তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে কী করতেছো, এখন তো ভোর হয়ে গেছে, আজান দিয়ে দিছে, ফজরের নামাজ হবে। সোহেল তখন সমিত ফিরে পায় এবং মুসল্লিদের সাথে সমস্ত ঘটনা খুলে বলে। তখন গ্রামের মুরব্বীরা মসজিদে বসে একটা সিদ্ধান্ত নেন যে আব্দুর রহমান সাহেবের নামে একটা গায়েবী জানাজা করে দিতে হবে মসজিদে, এবং ঠিক সেইভাবে এই কাজগুলো করা হলো। আর এরপরে আর ওই গ্রামে এই সমস্ত ঘটনা ঘটেনি। তো এখানে একটা ব্যাখ্যা দেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি, সেটা হলো যে মানুষের মৃত্যুর পরে ইসলামী শরীয়ত মোতাবেক তার আত্মা চলে যায়, সে আত্মা কিন্তু ফেরত আসে না। তো এই আত্মার রূপ ধরে কিছু দুষ্ট জিন মানুষকে ভয় দেখায়। তো আমার জ্ঞান মতে আমি এটুকুই জানি। তো আমাদের গ্রাম অঞ্চলে বা শহরেও আগেও এটা ছিল এই হেডলেস হর্স অথবা হেডলেস ম্যানের কথা। এটা পশ্চিমা দুনিয়াও এই ধরনের গল্প প্রচলিত আছে বা আমাদের দেশেও আছে। তো সেরকম একটা ঘটনা আমাদের পারভেজ ভাই শেয়ার করলেন, আমি আমার মতো করে এটা আপনাদেরকে শোনালাম। আর এটা বিশ্বাস করতে হবে যে মানুষ মারা গেলে সে কোনোদিনই তার আত্মা ফেরত আসতে পারে না, তার আত্মার রূপ ধরে দুষ্ট জিনরা এই কাজগুলো করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, এই দোয়া রইল। আজকের মতো এটুকুই। তো পারভেজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার পাঠানো কাহিনীটা আমরা আমাদের মতো করে শেয়ার করলাম। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আজকের মতো এটুকুই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আবারও চলে এলাম আপনাদের কাছে এবং শুনে এলাম ডাক্তার এইচ-এর শেয়ার করা বেশ ভয়ের একটি কাহিনী। আমার কাছে কিন্তু বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার লাগছিল কাহিনীটা শুনে। আসলে এরকম ব্যাপার স্যাপার যখন এক্সপিরিয়েন্স করে মানুষ তখন কিন্তু প্রচণ্ড রকমের ভয় পেতে সে বাধ্য। আমরা শুনে যতটুকু ভয় না পাই, যখন একটা কাহিনী শুনি তখন মনে হয় ব্যাপারটা কতটাই না সহজ বা কতটাই বা অনেকেই লেখেন যে ভাই ভয় পাচ্ছি না, তো অনেকটাই সহজ মনে হয় বা শুনছি যখন তখন ব্যাপারটা অন্যরকম মনে হতেই পারে। কিন্তু যেই মানুষটি সত্যিকার ভয় পেয়েছেন, যে এরকম একটা সিচুয়েশনে বসেছেন, তিনি কিন্তু বুঝতে পারেন আসলে ভয়টা কোথায়। আমি এরকম মানুষের কাছে কাহিনী শুনেছি যে বাড়ি থেকে কোনো কারণে রাগ করে বের হয়ে নির্জন লেকের পাড়ে বসেছিল রাতের বেলা, এবং সেই লেকের পাড়ের যে এনভায়রনমেন্ট তাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল গভীর রাতে যে সে কাঁপছিল থরথর করে, এবং এক পর্যায়ে সে উঠে চলে আসে, হাঁটতে হাঁটতে চলে আসে সেখানকার যে চায়ের দোকানগুলো, টং দোকানের কাছে এসে আশ্রয় নেয়। এরকম কাহিনী কিন্তু আমি শুনেছি। সেখানে কিন্তু কিছুই ঘটেনি, কিন্তু আশেপাশের এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্সগুলো এমন ছিল তার কাছে মনে হচ্ছিল কোনো কিছুর একটা প্রেজেন্স আছে। আসলে কিন্তু আপনি যখন গভীর রাতে এমন কোনো জায়গায় বসে থাকবেন যেখানে মানুষের চলাফেরা নেই, অনেক গাছগাছালি, প্রকৃতি, লেক, পানি, জলাশয়, এইসব জায়গায় কিন্তু আমি যতটুকু শুনেছি ছোটোবেলা থেকে যে অনেক কি বলবো অলৌকিক জিনিস বা যেই জিনিসগুলো আসলে আমাদের ছোটোবেলা একটা কথা প্রচলিত ছিল, মুরব্বীরা বলতেন উপরি জিনিস, সেই উপরি জিনিস কিন্তু চলাফেরা করে। এই কথাটা শুনলেই কিন্তু ছোটোবেলা গা কাটা দিয়ে উঠতো, উপরি জিনিস। আমি অনেক শুনেছি, অনেকের বাড়িতে গিয়ে বেড়াতে গিয়েছি, দেখা গেছে গল্প করছে তারা আগের সময়, আগের আমলে, মানে 80s বিশেষ করে যখন আমরা খুব ছোট, মানে একদম মানে ছোটো বাচ্চা, তখন কিন্তু এটা একটা প্রচলন ছিল, অনেক বাড়িতেই রাতের বেলা ভূতের গল্প হতো, মানে ভৌতিক গল্প হতো, ভৌতিক কাহিনী বলা করা হতো। মুরব্বীরাও বসে, সে সময় যারা বড় তারাও বসে এই ভৌতিক আলোচনা করতেন, এবং সেই সময় অনেক রকম গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। আমি দেখেছি, আমি এক বাসায় বসেছিলাম, একবার গিয়েছিলাম যে আমার এক আত্মীয়ের বাসায়, সেখানে আমরা গল্প করছিলাম। তারা, মানে আমরা বলতে আমি ছোট মানুষ, আমি আমার মতো ছিলাম, ছোটোখাটো কাজ করছিলাম, খেলছিলাম, খেলাধুলা করছিলাম ছোটো ছোটো জিনিস নিয়ে। তো এই সময় দেখেছি মুরব্বীরা কাহিনী বলছে, গল্প করছে, তাদের মাঝে অনেক কথা তারা বলছেন, তারা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছেন, সেই বাসায় কী কী ঘটে এমন এমন জিনিস আলাপ করছেন। এবং যখন এই ব্যাপারগুলো যখন তারা আলোচনা করেন তখন কিন্তু
আমার কান খারাপ হয়ে যেত। যেমন আমি এরকম শুনেছিলাম যে বাসার কথা বলছি সেই বাসায় যে কাজের মেয়ে ছিল তাকে নাকি মাঝে মাঝে জিনে ধরতো, তখন বলতো তারা, এবং তারা বলতো উপরি জিনিসে ধরে। এই উপরি জিনিস যখন কথাটা বলতো তখন কিন্তু আমার গায়ে কাটা দিয়ে উঠতো। আমি মানে নিজেই চিন্তা করতাম ব্যাপারটা কী। এবং তখন আমি শুনেছিলাম যে সেই বাড়িতে যে কাজের মেয়ে যেখানে ঘুমাতো পেছনের দিকটা ছিল হচ্ছে একটা রুম, সেখানেই হচ্ছে পেছন দিকটাই হচ্ছে আপনার নর্দমার নালা, সেখানে মানে সেখান দিয়ে গেছে। তো সেই যে কাজের মেয়ে যে ছিল তাকে নাকি রাতের বেলা টেনে নিয়ে যেতে চাইতো ওখান দিয়ে। এবং এই কাহিনীগুলো তখন তিনি বলছিলেন সেই বাসার মানুষ, তখন হঠাৎ করে তাদের রান্নাঘরে প্রচণ্ড শব্দে হুড়মুড় করে শব্দ হয়, মনে হয় যে অনেক কিছু পড়ে গেল। তারা সবাই কেঁপে উঠেছিল এবং তারা বলেছিল ওই যে উপরি জিনিস আলোচনা করছি তাই সে সিগন্যাল দিয়েছে। হতে পারে লৌকিক ব্যাখ্যা এরকম হতে পারে, সেখানে বিড়াল ঢুকেছিল বা সামথিং লাইক দ্যাট, কিন্তু তারা বলেছেন না, এটা এরকম কিছু না, তাদের বাসায় হর হামেশাই হয় এবং তারা এটার সাথে ইউজ টু হয়ে গেছে। যে এগুলো কিন্তু যারা সেখানে থাকে, যারা সেখানে উপস্থিত থাকে, তারা সেই ভয়ের সময়টা বুঝতে পারে, কারণ সেই বাসাটার মধ্যে এমন একটা পরিবেশ ছিল, মানুষ চলাফেরা করলেও বুঝতে পারতো যে কিছু একটা মনে হচ্ছে আপনাকে দেখছে, আপনাকে পেছন থেকে কেউ ওয়াচ করছে, যে কেউ একজন আপনার আশেপাশে মানে আশেপাশে চলাফেরা করছে, এরকম ব্যাপার স্যাপার আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটাই আমি জাস্ট এগুলো বলার একটাই কারণ যে যখন কোনো কাহিনী শুনবেন সেটাকে মানে আগে জাজ না করে আগে চিন্তা করবেন যে আপনি যদি এরকম একটা পরিবেশে থাকতেন আপনার কাছে কেমন লাগতো। তো এই ব্যাপারগুলো আসলেই ভাবার মতো একটা বিষয়, আর এগুলো নিয়ে আসলে চিন্তা করলেই বুঝতে পারবেন। তো এখন আমরা চলে যাবো একটা আরেকটা কাহিনীটা আমি শেয়ার করব। আপনাদেরকে বলেছিলাম বিদেশের কাহিনী শেয়ার করব, আজকে বিদেশের কাহিনী শেয়ার করব। নোমান শরীফ নামে সাউথ ক্যারোলাইনা থেকে একজন কাহিনী শেয়ার করেছেন, তার কাহিনীটা শেয়ার করব। এটা তার ইউনিভার্সিটি জীবনের কাহিনী। এখন তিনি যথেষ্ট ম্যাচিউর এবং তিনি এখন জব করেন, বাট কোথায় জব করেন লিখেছেন কিন্তু সেটা আমি লিখবো না, সেটা বলবো না আপনাদেরকে। তিনি তার পরিচয় দিয়েই কাহিনী শেয়ার করেছেন। তো নোমান শরীফ তিনি যখন এই কাহিনী শেয়ার করেছেন তখন তার ইউনিভার্সিটি লাইফের কাহিনী। তিনি তখন যুক্তরাষ্ট্রের এমন একটা স্টেটে বসবাস করতেন যেখানে মোটামুটি বেশ উষ্ণ আবহাওয়া এবং জায়গাটা বেশ মানে শুকনো পাথুরের জায়গা আর কি, এমন একটা স্টেটে তিনি বসবাস করতেন, এমন একটা জায়গায় বসবাস করতেন। আমরা যেহেতু লোকেশনগুলো খুব প্রিসাইসলি বলি না তাই বলছি না আপনাদেরকে। যাই হোক, এমন একটা জায়গায় তিনি বসবাস করতেন এবং ইউনিভার্সিটি লাইফ যথেষ্ট তাদের ওয়াইল্ড ছিল, ঘোরাফেরা করতেন, খুব মজা করতেন, রক মিউজিক শুনতেন। সো উনি বেশ একটা মানে সুন্দর মানে মজার জীবন কাটাতেন সেই সময়, তার জন্য মানে দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং লাইফ ফর হিম। তো তিনি সেই সময় তাদের একটা অভ্যাস ছিল, তারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতেন ক্যাম্প করতে, এবং ক্যাম্পিং করার জন্য তারা অনেক দূরত্ব চলে যেতেন, লং ড্রাইভে গিয়ে সেখানে যে ক্যাম্প করতেন। তো একবার তারা প্ল্যান করেন, তার বন্ধু র্যান্ডি এবং তার আরেকজন বন্ধু ছিল যে ভারতীয়, তার নাম হচ্ছে রতন, এবং এই রতন এবং সেই র্যান্ডি এবং উনি তিনজনে মিলে তারা প্ল্যান করেন তারা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্পটা এমন জায়গায় করবেন ক্যাম্পিংয়ের জন্য, ওই জায়গাটা পারমিটেড, সেটা হচ্ছে একটা পাথুরে পাহাড়ি জায়গা, সেখানের মধ্যে একটু মরুভূমির মতো ব্যাপার আছে সেই জায়গায় ক্যাম্পিংয়ের জন্য, এবং বাট ওই জায়গাটা পারমিটেড। সেখানকার যে ওখানে কিন্তু আপনার ক্যাম্পিং যেখানে সেখানে করতে পারবেন না আপনি, সেখানে আপনার একটা ক্যাম্পিং স্পট থাকা লাগবে, সেখানে সেই পারমিশন নিয়ে সেখানে যেতে হবে। তো পারমিটেড একটা জায়গায় ওনারা ক্যাম্প করার প্ল্যান করেন এবং তারা মোটামুটি একটু খবর রাখতেন যে যেই সময়টা অন্য ক্যাম্পাররা বা অন্যান্য মানুষ ক্যাম্পিং খুব একটা করে না, এরকম একটা টাইম তারা বেছে নিতেন, যেই সময়টা মানে এটা অফ সিজন, সেখানে খুব একটা ক্যাম্পিংয়ে যায় না, এরকম একটা সময় তারা যেতেন বিভিন্ন ক্যাম্পিংয়ে, কারণ তারা চাইতেন যে একটু একলা সময় কাটাতে, মজা করতে আর কি। যাই হোক, তারা যথারীতি সেদিন প্ল্যান করে চলে গেলেন, তিনি রতন আর সেই র্যান্ডি তিনজন মিলে গেলেন তারা। তো গিয়েছিলেন র্যান্ডির ট্রাকে করে, সব কিছু নিয়ে তারা ওখানে যখন পৌঁছে সেখানে মোটামুটি তাদের টিকিট কেটে সেখানে ঢুকলেন এবং কাছাকাছি গিয়ে তাদের মতো তারা ক্যাম্প সেখানে সেট করলেন। এবং তখন হয়ে গেছে অলরেডি দুপুরের পরের সময়, তাদের প্ল্যান হচ্ছে ওভারনাইট ক্যাম্প করার সেখানে। তো দুপুরের পরে তাদের মতো তারা সব কিছু গুছিয়ে নিলেন, তাদের টেন্ট গোছালেন, তাদের জিনিসপত্র রাখলেন এবং সেইভাবে তারা মোটামুটি একটা সময় কাটাচ্ছেন। তো দুপুর যখন পার হয়ে গেছে, গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, যখন বিকেল শুরু হলো তখন আস্তে আস্তে তাপটা কমছে এবং সন্ধ্যার দিকে মানে বিকেল পড়ে যেতেই ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়লো, কারণ ওইখানকার এলাকার এনভায়রনমেন্টটাই এরকম যে সারাদিন যে প্রচণ্ড গরম থাকে, রাতের পরে একটু ঠান্ডা হয়ে যায়, বেশ ঠান্ডাই হয়ে যায় এবং অনেক সময় রাতে বেশ ঠান্ডা হয়ে যায়। যাই হোক, যখন শীতল হয়ে গেল তাদের কাছে বেশ মানে একটা মানে মজার সময় যে এখন থেকে এনজয় করা যাবে। তো এক সময় তাদের চোখের সামনে আস্তে করে সূর্যটা দূরে মিলিয়ে গেল, আকাশে হালকা লাল আভা, এবং এই সময় তারা বেশ বন্ধুরা আড্ডা মারা শুরু করলেন, গল্প গুজব করছেন। তো কেবল কিন্তু তখন অন্ধকার নেমেছে, তারা ক্যাম্প ফায়ার করলেন সেখানে, এবং এর মাঝে তখন তার বন্ধু যে রতন সে বললো যে সে চাচ্ছে যে একটু ঘোরাফেরা করতে এবং দেখতে আশেপাশে কি আছে, এবং এই ক্যাম্পিং স্পটগুলোর আশেপাশে সেখানে বাথরুম থাকে, দেন আপনার ভেন্ডিং মেশিন থাকতো, এরকম অনেক কিছু ছিল। তো
তো বললো যে আমরা ঘোরাফেরা করে যাই এদিকে। তারা কিন্তু ওই জায়গাটাতেই ছিল, তারা এতক্ষণ জায়গা ঘুরে নেই, এবং তারা ওখানে একটা ম্যাপ থাকে, সেই ম্যাপটাও ভালো মতো দেখেনি। এবং এটা তাদের একটা অভ্যাসের মধ্যে ছিল যে তারা ম্যাপ দেখতো না। ম্যাপ না দেখার কারণ হচ্ছে তাদের কাছে একটু মনে হতো যে তারা একটা ওয়াইল্ড লাইফ ফিল পাচ্ছে, কারণ ম্যাপ না দেখলে তারা তখন বুঝতে পারতো যে আসলে নতুন করে মানে খুঁজে বের করা, আশেপাশে কী আছে দেখা, নিজেদের মতো এনজয় করা। ম্যাপ দেখে নিলে আসলে এই মজাটা থাকে না, তাহলে মানুষ মনে করেন যে যেখানে দেখে দেখেই তো যেতে পারে। তো তখন অন্ধকার হয়েছে, তখন বলছে যে র্যান্ডি বলছে যে রতন বলছে চলো আমরা ঘুরি। তো একই সাথে নোমান বললেন যে চলো যাই, আমরা বাইরে যাই। তো তারা তিনজন মিলে হাঁটা শুরু করলো। তো তাদের সাথে যথারীতি ফ্ল্যাশ লাইট ছিল, সে সময় ফ্ল্যাশ লাইট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে তখন, আকাশে যে আলোর যে রেখা সেটা মিলিয়ে গেছে, এরকম অবস্থা হেঁটে হেঁটে যাচ্ছে এবং তাদের কাছে বেশ মানে মজা লাগছে জায়গাটা নিয়ে যেতে। এবং তার মধ্যে র্যান্ডি বারবার বলছে যে একটা জিনিস কিন্তু মানে তোমরা ওয়াচ আউট ফর ইট, কাজ এখানে সাপ থাকতে পারে, এই সাপগুলো কিন্তু খুব খারাপ, সো বি কেয়ারফুল। যখন তোমরা যাবা আর বালির সাথে মিশে থাকে তো সুতরাং বুঝবাও না, তো ভেরি কেয়ারফুল। তো ওই সাপের জন্যই তারা মোটামুটি বেশ আলো মেরে মেরে যাচ্ছিল। তো যেতে 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 তারা একটা জায়গায় আসলো যেখানে নাকি একটা বার দেওয়া আছে, কাঠের বার পুরো। তো বুঝতে পারলো এটা জিনিস, র্যান্ডি বলছে যে এটা মোস্ট প্রবাবলি যে এই ক্যাম্পিং স্পটের শেষ জায়গা। তো রতন বলতেছে যে আমরা ওই পাশে যাই, আরেকটু ওই পাশে যাই ঘুরে আসি। তো র্যান্ডি বলতেছে এটা কি ঠিক হবে এই ইসের বাইরে যাওয়া, মানে এটাই তো সীমানা। বলতেছে না না চলো যাই, আমরা যাই। তো রতন বলাতে র্যান্ডিও বললো লেটস গো। তারা তিনজনই ওখান থেকে পার হয়ে যে কাঠের যে বার দেওয়া, বারের বাইরে চলে গেল তারা। মানে এটা ইস কাইন্ড অফ লাইক এ ফেন্স টাইপের, ফেন্স মতো দেওয়া ছিল, মানে কাঠের একটা বার দিয়ে পুরো জায়গাটা লাইন করা। তো ওইখানে মোটামুটি মনে হয় একটা সীমানা মতো। তারা যখন ওটা পার হয়ে আসলো, হেঁটে দেখলো যে একটু পাথুরে এলোমেলো রাস্তা, এবং তারপরে হাঁটতে 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 সামনে চলে আসলো। সামনে এসে কিছু পাচ্ছে না, তো তখন রতন বলতেছে যে চল আমরা ফিরে যাই, এখান দিয়ে হেঁটে কী হবে, কোথাও নেই রাস্তাটা, মানে একদম মানে ইটস এন অফ রোড, এই অফ রোড দিয়ে গাড়ি ঘোড়াও চলে না, কিছু আসে না, খামা খেয়ে দিক দিয়ে আমরা যাই কী করবো। তো আমরা ব্যাক করে যাই, এবং আমাকে একটু প্রকৃতিরটাকে সাড়া দিতে হবে, আর ক্যাম্পও তো ফেলে আসছে ওইভাবে, আর আশেপাশে কোনো অন্য ক্যাম্পারও দেখিনি আমরা, সো পুরোপুরি অরক্ষিত। তো নোমান বলতেছে কী হবে ওইখানে, ফ্রি জায়গা, ওখানে এসে কেউ কিছু ধরবেও না, আমাদের যা আছে থাকবে। আচ্ছা আচ্ছা চলো আমরা যাই, তুমি যে রেস্টরুম খুঁজতে যাচ্ছ। তো সেই সময় র্যান্ডি বললো যে সামনে চলো, আরেকটু সামনে যাই। তো আরেকটু বলে ওদের তিনজনের কথাতে আরেকটু সামনে যাওয়া শুরু করলো। তো আরেকটু সামনে যখন যাচ্ছে এই সময় তারা দেখলো যে মানে ওইখানে একটা মানে কি বলবো, যে একটা ধুলোর চাদরের মতো আর কি, একটা চাদরের মতো কুয়াশা বা একটা হিউমিডের চাদরের মতো থাকে, যেটা নাকি ঝুলে ছিল জায়গাটায়। ওইটা অনেকটা সরে যেতে তারা সামনে দেখলো যে একটা কম্পাউন্ডটা অনেকটা জাস্ট লাইক বড় একটা, মানে দেখে মনে হচ্ছে যে এইখানে কতগুলো ঘর একসাথে করে রাখা। এই কম্পাউন্ডটা হচ্ছে অনেক সময় দেখবেন এই ক্যাম্পিং স্পটে যখন বাইরে মানুষ যায় সেখানেও কিন্তু রেস্টরুমগুলো ওরকম একটা কম্পাউন্ডের মধ্যে থাকে, হ্যাঁ, তো সেই রকম একটা জায়গা। তো ওইটা দেখতেছে দূর থেকে, দেখে তখন র্যান্ডি বললো যে লেটস গো দেয়ার, ওইটাও তো বাথরুম হতে পারে, লেটস গো আমরা যাই। হয়তো এটা ক্যাম্পিং এলাকার ভিতরে ছিল, আগে পরে নাই হয়ে গেছে। তো তারা মোটামুটি সেদিকে হেঁটে হেঁটে গেল, এবং কাছাকাছি যখন আসছে এবং দেখলো খুবই আশ্চর্য ব্যাপার যে এতক্ষণ যেসব জায়গা দিয়ে ছিল সেখানে কিন্তু খুব একটা গাছগাছলার বালাই ছিল না, যেখানে হাঁটতেছিল পাথুরে জায়গা, মাঝে মাঝে ঝোপঝাড় আছে কিছু এই সেই। তো ওইটার আশেপাশে দেখলো যে কিছু গাছপালা দাঁড়িয়ে আছে সেখানে, মোটামুটি একটা হাইট। এবং সেই কম্পাউন্ডটার কাছে যখন আসছে, একদম কাছে চলে আসছে, তাকে দেখতেছে কম্পাউন্ডটা মোটামুটি বিভিন্ন উইড আর দিয়ে ছেয়ে আছে, আপনার মানে আগাছা দিয়ে ছেয়ে আছে চারিপাশে, এবং মানে বেশ। তখন বললো যে এটা পরিত্যক্ত, এখানে তার কি আছে। তো তখন আবার রতন মজা পেয়েছে, রতন বলতেছে পরিত্যক্ত কি সেটা আমার দেখার দরকার না, আমি আমার প্রকৃতিরটাকে সাড়া দিব এখানেই, মানে আমার আর এখন এতখানি হেঁটে যাওয়া সম্ভব না। তো তিনজনে মিলে হেঁটে সে কম্পাউন্ডের মাঝখানে ঢুকলো, দেখলো যে অনেকগুলো এরকম ঘরের দরজার মতো আছে, এবং দরজাগুলো মোটামুটি সিল, মোটামুটি লক করা, এবং এখানে কোনো কিছু লেখা নাই যে নো ট্রেসপ্যাসিং বা নো লটারিং, এখানে কিছু কোনো সাইন নেই। এখানে শান্ত থাকে, যখন প্রাইভেট প্রপার্টি হয়ে লেখা থাকে তখন কিছু লেখা নেই। তো তারা ফার্স্টে ধরে নিল যে এইটা হয়তো এই যে ক্যাম্পিং গ্রাউন্ডেরই কোনো একটা জায়গা ছিল, ওয়েদার এখানে কোনো কিছু এস্টাবলিশমেন্ট ছিল, লাইক কোনো পাম্প বা অফিস বা আগের রেস্টরুম বা কিছু ছিল, সেটা তারা সরাই নিছে, মেবি এটা অ্যাবান্ডেন হয়ে গেছে। তো গেল, তো একটা দরজা তারা দেখলো যে ভেজানো, তো সেটা খুলে ফেললো। খুলেই দ্রুত রতন ফ্ল্যাশ লাইট মেরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে সাথে সাথে নোমানও ঢুকছে, এবং তার সাথে র্যান্ডি, তিনজনই ঢুকছে। ঢোকার পরে দেখলো একটা মানে বোটকা গন্ধ, কেমন একটা মানে সোদা বোটকা গন্ধ নাকে বাড়ি মারলো তাদের। এবং সবচেয়ে বেশি অবাক হলো র্যান্ডি, মানে সে বললো, সে মানে একটা মানে তাদের ওখানকার স্ল্যাং বলে উঠলো, হ্যাঁ, বলে উঠে বললো যে দিস ইজ অ্যাবসার্ড, এখানে যে আসছো, লুক এট দিস, এটা কি। দেখলো যে বিভিন্ন জায়গায় দেয়ালের এক সাইডে ড্রয়ারের মতো করা, মানে এই জায়গাটাতে ড্রয়ারের মতো করা, এবং একটা বড় একটা আছে সেখানে মাঝখানে, এইরকম বিশাল একটা জায়গা যেখানে নাকি হয়তো গ্যাস বা কিছু এরকম মানে কোনো একটা ওভেন বা কোনো এরকম কিছু একটা ছিল, বা সেখান থেকে একটা ফার্নেস টাইপের ছিল কিছু একটা সেখানে। তো বললো, সে বলতেছে এইটা একটা ক্রিমেটিং রুম ছিল ম্যান,
র্যান্ডি বলতেছে যে তোমরা দেখতেছো না যে এই যে ড্রয়ারগুলো দেখতেছো যে দিস ইজ এইখানে ড্রয়ারের মধ্যে যে ক্রিমেট করা হতো, তো মানে পুড়িয়ে ফেলা হতো, লাশ পোড়ানোর জায়গা ছিল এটা। তো এটা শোনার সাথে সাথে নোমান মোটামুটি একটু মানে সে ওদের মধ্যে একটু কম ছিল, মানে সাহসী ছিল, বা তার মধ্যে এই অ্যাডভেঞ্চার থাকলেও একটু ভয়ের ব্যাপারটা কাজ করতো নোমানের ভেতরে, এই মানে অতিলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে নোমানের গায়ের রোম সব দাঁড়িয়ে যায়। তো তখন তিনি বলেন যে ম্যান এখানে আমরা কি করতেছি, লেটস গো। এর মাঝে তিনি দেখতেছেন যে রতন ওই পাশে চলে গেছে, সে যে তার মতো মানে সেখানে জল বিয়োগ করা শুরু করছে। তো সেটা করতেছে এবং তখন মানে নোমান একটু বিরক্ত হয়ে গেছে। নোমান বলতেছে যে মানে হোয়াট দ্য হেল ইউ আর ডুইং ম্যান, এই জায়গাটা শুনলা না? ও বললো এখানে একটা ক্রিমেটিং রুম ছিল এটা। তো রতন বলতেছে যে হু কেয়ার্স ম্যান, ইটস অ্যাবান্ডন, মানে এটা পরিত্যক্ত, এখানে কে কেয়ার করে। সে তার মতো সেখানে কাজ করলো। কাজ করার পরে এদিকে র্যান্ডি যে দেখতেছে, র্যান্ডি বলতেছে যে আমি খুব কিউরিয়াস ম্যান, আমি তো আসলে এরকম ক্রিমেটিং প্লেসেই যাই না, এই ক্রিমেটেরিয়াম এটা একটা কোনো মানে অ্যাবান্ডন ক্রিমেটেরিয়াম, বা এটা এখন অলরেডি আর কাজ করে না, এটা ফেলা রাখছে। সো লেটস সি কেমন ছিল। দেখে সে মোটামুটি দেখে মনে হচ্ছে যে মানে ফিটিংস অ্যান্ড ফিক্সার্স লুকস লাইক যে এইটা মনে হয় 50s বা 60s ছিল, এরকম কিছু তো দেখতেছে। তো নোমান কিন্তু খুব একটা আগ্রহ ফিল করতেছে না, তার কাছে কেমন একটা অস্বস্তি লাগা শুরু করছে, মানে একটা মানে কেমন জানি গা কাটা দাও। তো নোমান মোটামুটি কথা তো দেখলো। এর মাঝে র্যান্ডি যে মোটামুটি যে ড্রয়ারের মধ্যে মানে মেইন যে ড্রয়ারটা যেখান থেকে ফার্নেসের পাশে, সেটা দেখলো সে টানা শুরু করছে। তো সে যখন টানা শুরু করছে, নোমান বলতেছে এই ম্যান খুলো না, মানে ডোন্ট ওপেন ইট। কিন্তু র্যান্ডি সেটাকে টেনে একটু সরায় ফেলছে, একটু ফাঁক করে ফেলছে অলরেডি। তো মানে মোটামুটি মানে জোরে টান দিচ্ছে, খুলে না একটু ফাঁক করে ফেলছে। তো এরকম একটা অবস্থা দেখে নোমান মানে পুরোপুরি বিরক্ত হয়েছিল, মানে সে এখানে থাকতেই যাচ্ছিল না। সে সবাইকে বললো যে ম্যান লেটস গো। তো রতন আর কিছু না বলে সে সোজা বের হয়ে গেছে গেট দিয়ে। রতন মানে এগুলো সে কেয়ারও করতেছে না, সে বের হয়ে গেছে। র্যান্ডি যখন ওর নোমানের না করতে মানে ওরা বলতেছে ম্যান ইউ চিকেন ম্যান। র্যান্ডি তাকে নোমানকে বললো যে চিকেন মানে তুমি ভয় পাও বেশি, বলে র্যান্ডিও হেঁটে বেড়ে গেলো। তো নোমান কিন্তু সেই ভয় পেয়েছিল, কিন্তু ওরা দুজন বেড়ে গেছে। নোমান কিন্তু এক দৃষ্টিতে তাকে আসে সেই ফাঁকা ড্রয়ারটার দিকে, একটু ফাঁকা। তার মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে, মনের মধ্যে ধুক ধুক করতেছে। তো নোমান করলো কি, সবার শেষে সে আস্তে করে বেরোনো শুরু করলো তাদের পেছনে। তো ফ্ল্যাশ লাইট মেরে যাচ্ছে। যখন নাকি সে মোটামুটি গেটের কাছে চলে আসছে, তখন সে তার পেছনে একটা শব্দ শোনে। শব্দটা কেমন জানি মনে হয় হিস টাইপের, মনে হয় একটা বাতাস যদি গর্জন করে, বাতাসের কিছু একটা গর্জন আছে না, যেমন আমরা যেমন ওই যে গ্যাস ট্যাস চালিয়ে রাখলে যেরকম একটা শোঁ শব্দ হয়, সেরকম কাইন্ড অফ লাইক দ্যাট। এবং এটা একটা হিসি সাউন্ড, একটা হিস টাইপের একটা শব্দ, কিন্তু মানে বেশ জোরে। নোমান প্রথমে কিন্তু ভয় পেয়েছে যে পেছনে কোনো সাপ আছে কিনা, কারণ অনেক সাপ আছে, সেগুলো কিন্তু বেশ জোরে ফোঁস করে। নোমান কেঁপে উঠে পেছনে তাকায়। তার হাত থেকে তার ফ্ল্যাশ লাইটটা কাপার জন্য পড়েই যায়, তার হাতে ফ্ল্যাশ লাইটটা থাকে না। ফ্ল্যাশ লাইটটা আলোটা মাটিতে পড়ে, মাটির অংশটা দেখা যাচ্ছে। মাটি অনেক ময়লা ধূলো মানে ধূসরিত চারিপাশে মাটি। সে এক নজর দেখলো যে তার যে কর্নার যেখান থেকে শব্দ আসছে, সেখানে একটা অবয়ব হবে, মানুষের মতো একটা অবয়ব, বাট অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাট সেই অবয়বটা মনে হচ্ছে মানে লাইক গ্যাসীয় অবয়ব। লাইক আপনারা অনেক সময় দেখেছেন যে যেটাকে আমরা মরিচিকা বলি, মরিচিকা যেরকম করে, মানে দেখবেন যে রাস্তার মধ্যে অনেক খড় তাপে রাস্তার মধ্যে থেকে একটা আঁকা বাঁকা একটা মরিচিকার মতো ওঠে। যেমন যেটা আগুনে দেখবেন যে আপনার আগুন জ্বালিয়ে একটা চুলোর উপরে একটা কেমন একটা আগুনের একটা ওঠে, মানে মরিচিকার মতো ওঠে, এক ধরনের উদ্বায়ী গ্যাসের মতো, সেরকম একটা শেপের মতো হচ্ছে সেখানে, বাট ডার্ক। এবং মনে হচ্ছে সেটা থেকে ফোস করে শব্দ বেরোচ্ছে। তো নোমান আসলে আর ওয়েট করতে পারলেন না, তিনি তার ফ্ল্যাশ লাইট নেওয়ার জন্য তিনি আর ওয়েট করেন, তিনি ঝেড়ে একটা দৌড় দিয়ে লাফ দিয়ে বেরোলেন গেটের মধ্যে। এর মাঝে দেখলেন তার বন্ধুরা বেশ খানিকটা এগিয়ে গেছে, সে দৌড় দিয়ে বন্ধুদের কাছে আসলো এবং তার বন্ধুরা বললো যে কী হয়েছে। তখন সে নোমান বলতেছে রতনকে আর র্যান্ডিকে যে ম্যান আমি এখানে এরকম দেখছি, সামথিং লাইক। বলে ম্যান ইউ চিকেন। তারা বলতেছে, দুজনে বলছে তুই চিকেন, মানে তুই ভীতু, তুই ভয় পাইছিস পিছনে, তো লাইট কই ফেলে আসছিস? বলে যে হ্যাঁ আমি লাইট ফেলে আসছি। লেটস গো টেক ইট অ্যাগেন। তো তারা দুজনে আবার ব্যাক করলো। নোমান যেতেই চায় না। তারপরে নোমান যে দাঁড়ালো, তো দেখা গেলো যে নোমানের সাথে র্যান্ডি দাঁড়াইছে নোমানকে সাপোর্ট করার জন্য। রতন চলে গেল ভিতরে। তো রতন গেল ভিতরে, যে রতন আসে না, কিছুক্ষণ পর রতন ব্যাক করছে। সে খুব গম্ভীর, তার হাতে কিন্তু ফ্ল্যাশ লাইটটা আছে, সে গম্ভীর। তো রতনকে আবার র্যান্ডি জিজ্ঞেস করতে কী হয়েছে? বলে কিছু না, আমার একটা খারাপ লাগলো। কেন? বলে আমি রুমটার ভিতরে মানে ঢোকার সাথে সাথেই কেমন জানি আমার কাছে একটা বাজে ফিল লাগলো, মানে আই ডোন্ট ফিল ওয়েল, আমার শরীরটা খারাপ লাগতেছে। তো চুপচাপ সে আসতেছে, তারপর তিনজনে মিলে আসতেছে রাস্তা দিয়ে। রাত হয়ে গেছে, বেশ খানিকটা রাত হয়ে গেছে তখন, মানে শব্দ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আশেপাশের অ্যাম্বিয়েন্ট যে শব্দ, সেগুলা হাঁটার শব্দ, হালকা ঝিঝি পোকার শব্দ, এগুলো আসতেছে। আর তারা হেঁটে আসতেছে। ওখানে কিন্তু এত শহরের কোলাহলের থেকে এতখানি ভেতরে চলে আসছে তারা, সেখানে অন্য কোনো শব্দ নাই, এই অ্যাম্বিয়েন্ট শব্দগুলো। আর তারা তিনজন হেঁটে আসতেছে, কিন্তু
সবচেয়ে কোয়াইট হচ্ছে রতন, সে কথা বলতেছে না। আর নোমান আর র্যান্ডি কথা বলতেছে। তো নোমানকে জিজ্ঞেস করতেছে কী হয়েছে, কী দেখলি, তোর ভয় পেয়ে গেলি, তুই এরকম ভয় পেলে কেমন হবে? র্যান্ডি বলতেছে ম্যান তোমাকে মুভ করতে হবে, লাইফে অনেক জায়গায় যাইতে হবে, হোয়াট ইজ দিস ম্যান, তুমি এত কাওয়ার্ড কেন, এগুলো অনেক কিছু বলতেছে তারে। তো যাই হোক নোমান আবার এসে তারে গালি দিতেছে র্যান্ডিকে, তারা ফ্রেন্ড তো সব গালি দিতে আসতেছে। তো আস্তে আস্তে তারা একসময় সেই যে আবার তাদের ইসে আসে এবং ক্যাম্পে আসে। ক্যাম্পে এসে তারা দেখতেছে যে রতন চুপচাপ। রতনকে তারা জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে, তুই চুপচাপ কেন? বলছে আমার ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা করতেছে, কেমন জানি মাথা ধরে আসছে, আই ওয়ান্ট গেট সাম কফি। তো ওরা তখন কফি বানায় রতনকে দেয় এবং রতন বলে যে আমি একটু স্ন্যাপ নিতে চাই, আই ওয়ান্ট লে ডাউন বলে সে তার তাঁবুর ভিতরে চলে যায় এবং সে শুয়ে পড়ে। তো অনেকক্ষণ ধরেও রতন আর বেরোচ্ছে না। তো তখন রাত অনেক হয়ে গেছে, তাদের ক্যাম্পে যে তারা যখন যে ক্যাম্পিং করতেছে সেখানে কাঠ পড়েছে, তার ক্যাম্প ফায়ার করছে, কাঠের কটকট কটকট সব পড়ার শব্দ আসতেছে। তো র্যান্ডি বলতেছে যে রতন তো বেরোলো না, কি হেডে করলো কে জানে, আর তোর অবস্থা কি? তো সে বলতেছে, নোমান বলতেছে আমিও ভালো ফিল করতেছি না, কাজ যে একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড এখানে আসলে আমরা ফান করতে, একজন অল অফ এ সাডেন রতন কেন খারাপ ফিল করলো, কেউ উঠানোর চেষ্টা কর। তো রতনকে ডাকতেছে, রতন বলে যে না আমি ভালো ফিল করতেছি না, একটু ঘুম জড়ানো কণ্ঠে বললো যে তোরা শুয়ে পড়ে, আই এম নট ফিলিং ওয়েল। যাই হোক, তো তারা তারপর আর কিছুই করার নাই, তিনজনেই তাঁবুতে ঢুকে শুলো, শুয়ে ক্যাম্প ফায়ার নিভাই দিল তারা। ক্যাম্প ফায়ার বাইরে কিন্তু আর জ্বালায় রাখেনি তারা, মানে ওইটাকে নিভু একটা আগুনের মানে একটা ছোট আছে এরকম রেখে তারা তিনজন ঘুমায় পড়লো এখানে। পুরা বড় করে অগ্নিকাণ্ড জ্বালায় রাখে না, দুইটা কারণ আছে। একটা হলো জ্বালায় রাখলে আবার এখানে মানে সম্ভাবনা আছে, জ্বালায় রাখলে একটা ভালো জিনিস যে অনেক ছোটোখাটো প্রাণী আছে যেগুলো আসে না আগুন দেখলে, আবার একটা বড় চান্সেস আছে যে এই আগুন থেকে আবার ওয়াইল্ড ফায়ার তৈরি হয়। তো যাই হোক, এইসব কারণেই আর কি তারা এই কাজটা করে না, আগুনের থেকে কেয়ারফুল থাকার জন্য। তো আগুনটাকে নিবু করে দিয়ে তারা চলে আসে, এসে তারা শুয়ে পড়ে, ঘুমায় গেছে অনেকক্ষণ, কিছু বলতে পারবে না। প্রায় কখন জানি নোমানের ঘুম ভাঙলো। তো সে ঘুমের মধ্যে সে উঠে বসে, হঠাৎ করে উঠে বসে সে ফার্স্টে বুঝতে পারে না সে কোথায় আছে, তার মাথার মধ্যে কাজ করছে যে সে কোথায়, সে মাথা ঝিমঝিম করছে। হঠাৎ তখন সে বুঝতে পারে আরে আমি তো ক্যাম্পিংয়ে আসছি, আমি ক্যাম্পের ভিতরে। এখন সে হঠাৎ করে তাকিয়ে দেখে যে ক্যাম্পের যে তাদের যে তাঁবুর যে টেন্টের যে জিপারটা সেটা খোলা এবং সেখান দিয়ে বাতাস ঢুকতেছে, এরকম জিপারের ফ্ল্যাপটা এরকম নড়তেছে এবং সে তারপর তার ডান দিকে তাকায় দেখে যে তার ফ্রেন্ড র্যান্ডি শুয়ে আছে, সে ঘুমায় আছে। সে রতনের বেডের দিকে তাকায় দেখে রতন নাই, তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠেছে, রতন কই গেল? এখন সে কি উঠে সামনে কোথাও গেছে, বা সে কি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, নাকি হেঁটে সামনে বের হয়েছে কোনো? তো সে একবার ফিল করে যে আমি যাই দেখি রতন কী করতেছে। বাইরে কিন্তু আলো নাই কোনো। তো সে মোটামুটি হাত দেয় মাথার কাছে, যে তার ফ্ল্যাশ লাইটটা নেয়, নিয়ে সে ফ্ল্যাশ লাইট না জ্বেলেই আস্তে আস্তে করে ফ্ল্যাপের বাইরে আসে। তো ফ্ল্যাপের বাইরে যখন সে মাথা দিছে, এই সময় সে সামনে দেখে যে তার থেকে প্রায় 5-7 ফিট দূরে রতন দাঁড়ায় আছে। আর রতনের থেকে একটু সামনে প্রায় 3 ফিট দূরে একটা বিশাল অবয়ব, মানে রতন থেকে প্রায় 2-3 ফিট উঁচু হবে এবং তার সারা শরীর, মানে এই উঁচুটা হচ্ছে এই যে উচ্চতার সব কিছুটা মিলে হচ্ছে তার যে এই যে মরিচিকার মতো যে একটা যে উদ্বায়ী যে একটা গ্যাসীয় ব্যাপার, সেটার থেকেই তাকে মনে হচ্ছে অন্ধকারটা মানে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, আগুনের মতো আবার আসছে, অ্যাজ ইফ একটা অন্ধকার আগুন, কালো আগুন যদি জ্বলে সেরকম, এবং সেটা মানুষের মতোই আকৃতি, বেশ বড় সড়ো এরকম করছে। এবং রতন দাঁড়িয়ে আছে হাঁ করে সামনে, মানে তাকিয়ে আছে এবং অন্ধকারের মধ্যে। তো নোমান কিছু বলার সাহস পায় না, কিন্তু নিজের অজান্তেই সে ফ্ল্যাশ লাইটটা মেরে সেটার উপরে। যখন সে ফ্ল্যাশ লাইট মারে সে কিচ্ছু দেখতে পায় না, তার কাছে মনে হলো স্যাঁত করে সামনের থেকে কিছু একটা চলে গেল, এবং সে চলে গেল যে মনে হলো এটা একটা কিছু মানে একটা পাওয়ার বাতাসের মধ্যে মিলিয়ে স্লাইড করে চলে গেল, মানে ফ্র্যাকশন, মানে একটা সেকেন্ডেরও ন্যানো সেকেন্ডে একটা ফ্র্যাকশনে চলে গেছে, এত দ্রুত ঘটছে জিনিসটা, এটা বলার মতো না। এবং ওইটা যে সরে গেল সাথে সাথেই রতন ধাপ করে পড়ে গেল মাটিতে। নোমান দৌড় দিয়ে বের হলো ক্রল করে, যেহেতু বন্ধু তার, সে তাড়াতাড়ি যে রতনের কাছে গেলো, দেখলো গায়ে হাত দিল, দেখলো শরীর ঠান্ডা হয়েছে রতনের। সে তাড়াতাড়ি রতনকে টেনে সে চিৎকার শুরু করলো, র্যান্ডি র্যান্ডি বলে। তো র্যান্ডিও ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, দুজনে মিলে আসছে, সে রতনকে ভিতরে দেখলো তার শরীর পুরো ঠান্ডা, তারা হাত পা ঘষে দেওয়া শুরু করলো তাকে, যে এইরকম একটা ওয়েদারে এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার কথা না, কী হয়েছে তার, দেখলো ব্রিদিং কি দ্রুত হার্টবিট চলছে। যাই হোক, তারা সারা রাত চেষ্টা করলো রতনকে একটু ওয়ার্ম আপ করার, সাথে সাথে একটু পানি এনে মুখে দেওয়ার। রতনের হুঁশ ফিরল, কিন্তু রতন মানে কেমন জানি হয়ে আছে এবং সে প্রলাপ বকার মতো একটা অবস্থা। তাকে পরে তারা মোটামুটি এইভাবে করতে করতে বললো যে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভোর হওয়ার সাথে সাথে কিন্তু মুভ করবো, মানে এখন মুভ করতে গেলে আবার এতটুকু রাস্তা। এবং তখন নোমান বলল র্যান্ডিকে যে আমি এরকম একটা সিন দেখছি,
এবার র্যান্ডি একটু চুপ হয়ে গেল। র্যান্ডি অ্যাকচুয়ালি বললো, কারণ তারা সবাই মোটামুটি এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে জিনিসটা বা সুপার ন্যাচারাল ব্যাপারগুলো বা প্যারানর্মাল ব্যাপারগুলো কিন্তু বিশ্বাস সবাই করতো, কিন্তু তারা একটু সাহস দেখাতো এরকম আর কি। তো র্যান্ডি তখন বলতেছে যে ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ওখানে খারাপ কিছু আসছিল বা সামথিং কিছু ছিল? বলতেছে নোমান বলতেছে অবশ্যই আমি মনে করি কিছু একটা ছিল, অ্যান্ড এইটার ফলে এরকম হয়েছে। এখন রাতানের উপরে কি কোনো কিছু হয়েছে নাকি কে জানে। তো যাই হোক, তারা নিয়ে আসে, রাতানকে নিয়ে আসে, ভিতরে রাখে এবং তারা ভোর পর্যন্ত ওয়েট করে তারা সকালবেলা বাসায় চলে যায় তাদের ড্রাইভ করে। এবং যাওয়ার পথে আর কিছু হয়নি, ক্যাম্প গুটায় নিয়ে বাসায় গেছে। বাসায় যেয়ে তারা রাতানের বাসায় গেল। রাতান যেখানে থাকতো সেখানে আরও কিছু তার রাতানের মানে ভারতীয় কিছু রুমমেট ছিল, তাদের সাথে বললো যে রাতান একটু সিক। এবং রাতান তখন দেখা যাচ্ছে একটু ধাতস্থ আর কি, মানে সে হাঁটতে চলতে পারতেছে বাট গম্ভীর। তো বলতেছে রাতান একটু সিক, আমরা ক্যাম্পিংয়ে গেছিলাম এরকম। তো ওর রাতানের যে রুমমেটরা ছিল তারা একটু মানে ডিফারেন্টভাবে ভাবলো আসলে যে কীভাবে গেছে কী করছে। তো র্যান্ডিও বললো যে মানে ম্যান টেক কেয়ার অফ হিম, হ্যাঁ ও হয়তো সিক ফিল করছে এই সেই, এত কিছু তো বলার সময় নেই। তো রাতানকে তারা তাদের বাসা বুঝাই দিয়ে র্যান্ডি তার মতো চলে গেল। আর নোমান চলে আসলো সে যেখানে থাকতো। আর নোমান থাকতো ডর্মে, এবং নোমানের যে ডরমিটরি ছিল সেখানকার একটা সাইডে সে ছোট্ট একটা তার ডর্মের রুমটা ছিল খুব ছোট, এবং সে ইচ্ছা করেই তার বাবা মোটামুটি একটু মানে তারা সচ্ছল ছিল দেখে তাকে এমনভাবে রাখছিল যেখানে সে একটা ছোট্ট ডর্ম নিয়ে থাকতে পারে, একজনই থাকতে পারে, সেখানে তার কোনো রুমমেট নাই। তো নোমান তার ডর্মে চলে আসলো। এসে তখন তার কাছে মনে হলো যে এটা আসলে কি হলো, এটা পুরাই একটা উল্টাপাল্টা ব্যাপার হয়ে গেল, মানে কেমন একটা জিনিস, মানে একটা ফান করতে গেলাম এরকম কি। তো এইসব চিন্তা করতে করতে সে ফ্রেশ হলো। ফ্রেশ হইতে চিন্তা করলো যে না আমি একটু ভালো মতন ঘুম দিই। তো বেশ যখন ঘুমাইছে, নোমান যখন ঘুমাইছে অনেক, সে ঘুমের মধ্যে উল্টাপাল্টা দুঃস্বপ্ন দেখলো, সেগুলো সে মনে করতে পারে নাই কী করছিল। তো সে তারপর উঠে তার মতো তার দুপুরবেলা উঠে তার মতো তার কাজকর্ম করলো, বাট দিনটা খুব একটা ভালো যায়নি। সন্ধ্যার পরে সে যখন তার ডর্মে ফেরত আসছে, আবার সে বাইরে গেছিলো, বাইরে যে আসলো এসে রাতের বেলা ওই দিন সে ঘুমাতে গেছে রুমের মধ্যে, এবং ঘুমাতে গেছে এবং তখন বাজে হচ্ছে এরকম রাত 10টা-11টা বাজে, এরকম সময় সে ঘুমাতে চলে গেছে সে সময়। এবং এটা কিন্তু সেই 80-র দশকের কথা, তখনকার সময় আসলে মানুষ বাইরেও মোটামুটি ঘুমাতো আর কি। তো এখনকার মতো এত বেশি হতো না, সবার আর স্টুডেন্টদের এত টাইমও থাকতো না। তো নোমান ঘুমাতে গেছে, তো উনি ঘুমাচ্ছেন, তো প্রায় ঘুম থেকে হঠাৎ করে তার ঘুমটা কেমন যেন ফিকে হয়ে যায় এবং সে কেমন একটা ভাইব পেতে থাকে তার রুমের ভেতরে। ভাইবটা জানি কেমন, এবং সেই যে একটা শব্দ যে সে পেয়েছিল সেই ঘরের মধ্যে, যেমন একটা হিস টাইপের একটা শব্দ, এবং কেমন জানি একটা শব্দ জিনিসটা। এবং নোমানের কিন্তু মানে মাথার মধ্যে কিছু কাজ করছে না। সেই যে ফিকে ঘুম থেকে সে চোখ মেলে সে তাকায় এবং তার মানে সারা শরীর মনে হয় জমে যায়, কারণ সে দেখতেছে তার থেকে প্রায় 2-3 ফিট দূরে দাঁড়ানো সেই যে একটা অবয়ব, যেটা শরীর থেকে যেরকম গ্যাসের মতো একটা উদ্বায়ী একটা জিনিস বেরোচ্ছে। মানে এটা আপনাদেরকে বোঝাতে গেলে এবার বলতে হবে যে আপনার একটা আগুনকে যদি আপনারা চিন্তা করেন, কিন্তু আগুনের লাল রঙটা নেই, একটা কালো রঙের আগুন এরকম জ্বলতেছে, এরকম দাউ দাউ করে, মানুষের মতোই সে বেশ খানিকটা তার থেকে বেশ খানিকটা দূরে এবং তার জানালার কাছে, এবং সে জানালা দিয়ে হালকা যে আলো আসছে সেটাতে সে পুরো বুঝতে পারতেছে জিনিসটা, এবং সে ভয় ফ্রিজ হয়ে গেল। এবং নোমান চিন্তা করলো ছোটোবেলায় অনেক দোয়া কালাম শিখছিল বাবা মার কাছে, সেগুলোর কিছু একটা পড়ার তার কিছু মনে আসতেছে না তখন, কারণ চর্চা নাই, কারণ সে মোটামুটি একটু ওয়াইল্ড লাইফ লিড করা শুরু করছিল। তো সুতরাং তার মাথার মধ্যে এইসব চিন্তা ভাবনা তখন আসতেছে না। তো নোমান যখন চিন্তা করতেছে দোয়া ঋষির কথা এবং সে মনে মনে চিন্তা করতেছে, তখন একটা জিনিসই ভাবলো, আল্লাহ আমাকে বাঁচাও, এরকম চিন্তা করতেছে। তখন সেই অবয়বটার থেকে সে মনে হলো একটা কণ্ঠস্বর শুনতে পেলো। কণ্ঠস্বরটা এমন, মানে সে আসলে এক্সপ্লেইন করতে পারবে না, ইটস নট লাইক যে নর্মাল ভয়েসে কথা বলে সেরকম না, কিন্তু জিনিসটা ছিল এরকম যে আনকেজ মি, ব্যারি মি, মানে আমাকে খাঁচা থেকে বের করে কবর দাও। তো নোমান শুনে মানে থতমত খেয়ে গেছে, সে আসলে ব্যাপারটা মানে করতে পারেনি। সো সে চুপ করে আছে, তার কাছে আবার এটা আসলো আনকেজ মি, ব্যারি মি, এবং আরেকটা কথা শুনলো, তখন বললো অর এলস, অথবা মানে কি হবে, অন্য কিছু হবে, এরকম কিছু একটা। যাই হোক, এইটা শোনার পরে নোমান বেশ 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 শকড হয়ে গেল। সে চোখ বন্ধ করে শুধু চিন্তা করতেছে যে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এরকম চিন্তা করছে। অনেকক্ষণ পর সে আর ওই শব্দটা পেলো না এবং সে একসময় ঘুমিয়ে গেল। তো তার ঘুম ভাঙলো সকালবেলা, এবং সকালবেলা ঘুম ভেঙেই সে মোটামুটি তার মতো উঠলো, উঠে ফ্রেশ হয়ে চলে গেল তার ক্যাম্পাসে এখানে, এবং সেখানে গিয়ে সে র্যান্ডির সাথে দেখা হলো। র্যান্ডি বললো যে তুমি জানো না রতন কিন্তু সিক, খুব সিক, সো আমরা এই ক্লাসের পর রতনকে দেখতে যাবো। তো তারা ক্লাস করে রতনকে দেখতে গেল। রতনকে দেখতে যেত অবাক, রতনের যেটা হয়েছে, রতন সিক ছিল, তার রুমমেটরা বলতেছে যে রতন কিন্তু এর মধ্যে তেমন কিছু করতে পারেনি, সে কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে,
কথাবার্তা ঠিক মতো বলে না, তোমরা তাকে কিছু করছো নাকি, তার রুমমেটরা বলতেছে। তো তারা বলছে আমরা কি করবো রাতানকে, মানে হি ইজ মাই ফ্রেন্ড। এরপরে তারাই বলতেছে আমাদের বন্ধু, আমরা গেছি এরকম এরকম, আমরা গেছিলাম ক্যাম্পিং থেকে এসে যদি এখন সিক হয়। তো রাতান কথা বলে, তারা বন্ধুরা গেল কী হয়েছে বলতে। তো রাতান তাদেরকে বললো যে আমার তো আসলে খুব খারাপ অবস্থা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মাথা খারাপ, মাথার মধ্যে যন্ত্রণা করে, ঘোর হয়, দুঃস্বপ্ন দেখে আমাকে স্লিপ প্যারালিসিস হয়, আমার ঘুমের মধ্যে বারবার মনে কেউ চেপে ধরে। আর সে বন্ধুদেরকে বললো যে আমার নিচে মানে প্যান্টের নিচের এই জায়গায় মনে হচ্ছে যে একদম পুরা দগদগে কেমন একটা ইসের মতো হয়ে গেছে, ঘায়ের মতো। তো তখন নোমান আর র্যান্ডি বললো যে আসলে কী হয়েছে তোর, তুই ডাক্তার দেখাবি না? বলছে হ্যাঁ। তো বললো যে আচ্ছা চল আমাদের সাথে। তারা দুজন রাতানকে নিয়ে গেল, তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যে ছিল তার কাছে নিয়ে গেল। তো তারা ডাক্তার রাতানকে এক্সামিন করে বললো যে তার যে জায়গাটা ঘা হয়েছে ওরকম দেখে বললো যে এটা তো মনে হচ্ছে বার্ন, ইটস কাইন্ড অফ এ বার্ন, কীভাবে হলো? তো বলছে যে আই ডোন্ট নো। ডাক্তার বলছে না আমি তো যে দেখে বলতেছি, এই তো ওষুধ দিয়ে দেয় তাকে, দিয়ে বলে যে ওকে তাকে এইভাবে ওষুধ নিতে হবে এসে, আর তার মাথা ব্যথা এগুলোর জন্য অনেক টেস্ট দেয়, কিছু ল্যাব ওয়ার্ক দিয়ে দেয় তাকে। তো নিয়ে আসে রতনকে তারা রেখে, তখন বলে র্যান্ডি আর নোমান দুজনেই আলাপ করে যে দোস্ত আসলে ব্যাপারটা কি, ঘটনাটা তো আসলে খারাপ হয়েছে, কারণ নোমান কিন্তু স্বপ্নে এরকম একটা জিনিস দেখছে। তো তখন রাতান বলে যে আমার তো আসলে মনে হচ্ছে জিনিসটা ভালো না, আমি তোদেরকে বলতে পারি আমাদের একজন এরকম গুরুজি আছে, তার সাথে কথা বলতে আর কি, মানে তাদের পরিচিত একটা পণ্ডিত আছে রাতানদের সেখানে। তো রাতান বলে যে আমাকে সেই পণ্ডিতের কাছে নিয়ে যাও। তো যাই হোক তারা তখন রাতানের সাথে কথা বলে, তারা ঠিক তখন প্রায় বিকেল গড়ায় গেছে, এই সময় পণ্ডিতের ওখানে তারা যায়, রাতানদের পরিচিত। রাতান নিয়ে যায়, তো রাতান যে দেখা করে পণ্ডিতের সাথে এবং তার বন্ধুদেরকে আসতে পারবে কিনা জিজ্ঞেস করে, বলে যে ইয়াস দে মে কাম। তো তারাও যায় এবং পণ্ডিতজি যেটা করে তাকে নিয়ে বসে একটা রুমের মধ্যে, এরকম সে মোমবাতি জ্বালায়, সারা ঘর অন্ধকার এবং তিনি ধূপ জ্বালিয়ে রাখেন, ধূপ জ্বালায় পুরো জায়গাটা অন্ধকার করে তাদের তিনজনকে নিয়ে বসে রাতানকে সামনে নিয়ে সে তার মতো কী করতে থাকেন আর কি, তার রিচুয়াল করতে করতে এক সময় তিনি হঠাৎ করে গম্ভীর হয়ে যান এবং তিনি তার বন্ধুদের দিকে তাকিয়ে বলেন, এবং পণ্ডিত যখন চোখ মেছে, চোখ লাল পুরা, বলতেছে যে ওর উপরে একটা আসর হয়েছে, সে কোনো খারাপ কাজ করছে সেটার প্রতিশোধ হচ্ছে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত সেটার সাথে থেকে না রেহাই, মানে সে নিজে রেহাই না পাবে সেটার হবে না, তার এখানে যে ক্ষমা মানে তার মাপ চাইতে হবে, সেখানে সে যা করছে সেটার জন্য মাপ চাইতে হবে। সেখানে সে কোনো ওখানকার খুবই বুড়ি আত্মা সেখানে ছিল, মানে বাজে আত্মা ছিল, তাকে সে করছে আর কি, মানে ঝামেলা করছে সেখানে। সে কী করছিল? তখন তারা বলে যে ও রাতান ওখানে যে সে জল বিয়োগ করছিল জায়গায়। তখন পণ্ডিত বলে এটা খুব খারাপ কাজ করছে। তো রাতানকে যাই হোক তিনি তার মতো চিকিৎসা দেন, কিছু দিয়ে পাঠিয়ে দেন, বলে যে তোমার চিকিৎসা তুমি মানে নাও, আর এটা তুমি খারাপ করছো, তোমার এখানে মাপ চাইতে হবে, এরকমভাবে বলে রাতানকে। তো যাই হোক, তো এইটা শুনে তারা তিন বন্ধু আলোচনা করেন। রাতানকেও বলে যে আসলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে মানে এরকম একটা ঘটনা ঘটলো যে আর তুই যেরকম করলি, আর ওই নোমান স্বপ্নে দেখছে এরকম ব্যাপার। তো র্যান্ডি বলে লেটস ডু হোয়াট, আমরা ওইখানে আবার যাইতে পারি। হ্যাঁ, রাতানটা নেওয়া যাবে না, কারণ রাতান অসুস্থ। রাতান বলে যে আমার তো যাওয়া দরকার, বিকজ আমার পণ্ডিত মশাই বলছে এখানে ক্ষমা চাইতে আমাকে। তো বলছে যে তুমি ক্ষমা চাইতে যাবি, আমরা তোর জন্য ক্ষমা চাই আসবো, অসুবিধা নাই, তুই করে আমরা যা দেখবো। যাই হোক, তো ওরকম ডিসাইড করে, আর নোমান এতটাই ভয় পেয়েছে, নোমান তখন যেতেও চাইতেছে না, আবার সে স্বপ্নে দেখছে। তো নোমান তার ফ্রেন্ডকে বলে না, র্যান্ডিকে বলে যে দেখ আমি ওখানে যাইতে গেলে আগে আমি বাংলাদেশে আমার দেশে যোগাযোগ করব, আমি দেশে যোগাযোগ করে আমার বাবার সাথে কথা বলতে হবে আর আমার দাদুর সাথে কথা বলতে হবে, তারা যদি আমাকে কোনো একটা সাজেশন দেয় তাহলে আমি করব। তো র্যান্ডি বলে যে ওয়াই ইউ হ্যাভ টু ডিসকাস উইথ ইউর ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, দ্যাট ইজ ভেরি ফানি, তুমি তোমার বাপ দাদার সাথে কেন কথা বলতে হবে? নোমান বলে যে না, আমার দাদু অনেক মানে হি ইজ এ ভেরি পায়াস ম্যান, আমার দাদু, তার কাছ থেকে আমি একটু সাজেশন নিব কী ব্যাপার। তো যাই হোক, তারা এসে তখন অলরেডি মানে একদম মোটামুটি সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তখন নোমান তার বাড়িতে তখন ইন্টারন্যাশনাল ফোন করে। তো সেই সময় এত বেশি কথা বলা যেত না, যদিও এক্সপেন্সিভ ছিল ফোন। তো যাই হোক, তারপরে সে ফোন করার পরে সেখান থেকে তার বাড়ি থেকে তার দাদুর সাথে কথা বলে, দাদুকে সে পুরো ব্যাপারটা বলে। তো নোমানের দাদু ছিল মোটামুটি বেশ একজন কামেল মানুষ, তিনি মোটামুটি বেশ পরেশগার মানুষ ছিলেন। তিনি শুনে বলেন যে দেখো তোমাদের তো এরকম যাওয়াই ঠিক হয় নাই, আর এরকম জায়গায় কেন যাও? তোমরা জানো যে এরকম পাহাড়ে এইসব জায়গায় জিন থাকে, খারাপ জিনিস থাকে, এবং তাদের আবাসস্থলী এটা, আর তোমরা যে জায়গাটায় গেছো সেই জায়গাটা খুবই একটা অন্যরকম জায়গা, যেখানে সৎকার করা হয়, কিন্তু সেই সৎকারের মাঝে কোনো রকমের ধর্মীয় আচারটা কিন্তু থাকে না, কারণ যেই ধর্মেরই হোক তাদের একটা আচার থাকে, সেই আচারটাকে কিন্তু পূরণ করা হয় না। তো সেরকম একটা জায়গায় জাস্ট হয়তো এখানে মানে করে এক সময় হতো, এবং সেটা এক সময় এখন অ্যাবান্ডন হয়ে আছে, এইসব জায়গার মধ্যে অনেক কিছু থাকে। তো এখানে কী হয়েছে, তোমাকে যেটা বলছে যে তাকে ছাড়তে সেখান থেকে, এবং তাকে মানে তাকে ব্যারি করতে, তাকে আনকেজ করতে। তো সুতরাং তুমি নিশ্চয়ই এখানে কোনো একটা ব্যাপার আছে, তো তুমি যেতে পারো, তবে তুমি দোয়া পড়ে যাও। তাকে দোয়াগুলো বললো, তার দাদু দোয়া পড়ে, এবং তাকে বললো যে এইভাবে দোয়া পড়ে তোমার নিজের শরীর বন্ধ করে তারপরে যাবা।
যাই হোক তার দাদু নিষেধ করে, বলে তুমি রাতের বেলা যেও না, রাতের বেলা যাওয়াটা কোনো সেফ হবে না। যাই হোক তার দাদু বলে এবং সে মোটামুটি দাদুর কথা শুনে ফোন রাখে এবং সে তার বন্ধু র্যান্ডিকে বলে যে আসলে আমার দাদু রাতে যেতে নিষেধ করতেছে, রাতে যাওয়াটা মনে ঠিক হবে না। র্যান্ডি বলে যে ওকে তাহলে আমি এক কাজ করি, আজকে তোর এখানে আমি স্লিপ ওভার করি থাকি, আই থিঙ্ক ইউ ডোন্ট গেট স্কিয়ার্ড অ্যান্ড স্টাফ। তো বলে ঠিক আছে তা তুই এখানে থেকে যা। তো র্যান্ডি ওই দিন ওর বাসায় থাকে, ওর ডর্মে থেকে যায়, নোমানের ডর্মে। এবং ঠিক এরকম একটা ব্যাপার তখন মানে গভীর রাত হয়েছে এবং নোমানের রুমের মধ্যে একটা কাউচ ছিল, সেই কাউচটা মোটামুটি একটু ইজি কাউচ আর কি, বসার মতো। র্যান্ডি ওই কাউচেই শুয়ে আছে রাত্রেবেলা, সে গান শুনতে শুনতে ওখানে শুয়েই প্রায় ঘুমের মতো অবস্থা। আর নোমান তার বেডে শুয়েছে আর কি, সে ঘুমায় আছে। তো কতক্ষণ হয়েছে বলতে পারবে না, র্যান্ডি হঠাৎ করে শুনে যে রোমানের যে মেইন যে গেট, সেই মানে বা রুমে ঢোকার যে গেট, সেই গেটের বাইরে মনে হচ্ছে খটখট খটখট কিছু হাঁটতেছে। এবং ওরা জানে যে এখানে খটখট করে হাঁটার কিছু নয়, যদিও এখানে মানে যে ফ্লোরটা ছিল এটা কাঠের ফ্লোর ছিল। তো র্যান্ডি উঠে যায় সে ওই তার যে দরজাটা খুলে ফেলে, দরজা খুলে সে তাকায় বাইরে, সে তাকায় সাথে সাথে দেখে কেউ নাই সামনে, মানে রুমের সামনে কেউ নাই, কিন্তু যে তাদের উপরে যে লাইটটা আছে ঠিক সামনে ওইটা 2-3বার ফ্লিকার করে ফ্যাট করে কেটে গেল লাইটটা, পুরো অন্ধকার হয়ে গেল ওই অংশটা। এবং তখনই তার মনে হলো যে তার ঘাড়ের পাশ থেকে একটা গরম বাতাস চলে গেল, মানে একটা বাতাসের মতো একটা হালকা চলে গেল। তো র্যান্ডি তাড়াতাড়ি গেট লাগা দেয়, সে প্রচণ্ড ভয় পেয়েছে এবং সে দেখে যে নোমান বিছানা উঠে বসে আছে এবং নোমানের মানে কোনো নাই, মানে ভিতরে যে মানে সে উঠে যে একটা নর্মালি উঠছে সেরকম না, নোমান এরকম করে বসে আছে, জাস্ট লাইক বসে আছে, তার ভিতরে কোনো মানে তার যে জেগে উঠছে চেতনা নাই, কিন্তু সে বসে আছে। র্যান্ডি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ রুমের মধ্যে কিন্তু জাস্ট লাইক সে তখন আমার মনে ওই র্যান্ডি জাস্ট টিভি চালাই দিয়েছিল তখন, এবং টিভি সাইলেন্ট করে দেখতেছিল সে আস্তে আস্তে, তো সে টিভির আলোটা এসে পড়তেছে সেই জায়গায়, এতটুকুর মধ্যে সে দেখতেছে নোমান বসে আছে এবং তার চোখ বন্ধ। তো সে সামনে যায়, তো নোমানকে সে টাচ করে, নোমান আবার ধাপ করে পড়ে যায় বিছানার মধ্যে। তো এইভাবে করে রাতের বেলা র্যান্ডিরও শোনা যায় নোমান নাকি ওই দিন রাতের বেলা মোটামুটি এরকমই ছিল, র্যান্ডি বেশ ভয় ছিল, এটা র্যান্ডি নোমানকে বলছে পরে। তো নোমান পরদিন সকালে র্যান্ডি আর নোমান মিলে নোমান বলে যে এরকম হয়েছিল। তো তারা দুজন মিলে প্ল্যান করে চলে যায় হচ্ছে সেই ক্যাম্পিং স্পটে, সেই জায়গায় যেখানে যাচ্ছিল। তো দিনের বেলা তারা ওই দিন আর ক্লাসে যায় নাই, দুজন মিলে চলে যায় ওইখানে, যে সেই যে ক্রিমেটেরিয়াম যেটা পুরনো সেখানে গেছে, দেখছে সেম যেভাবে ছিল তারা দেখছে এবং তাদের নিজের পায়ের ছাপগুলো সেখানে আছে তখনও। এবং এইবার ঢুকতে যেয়ে কিন্তু বেশ ভয় পাচ্ছে তারা দুজন, যে ঘটনাটা কি। দুজন মিলে আস্তে 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 করে হেঁটে যে সেই যে সামনের অংশটায় ঢুকে কেমন জানি তাদের কাছে ভয় লাগছে, মনে হচ্ছে ভেতরে অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার, দিনের বেলাও, মানে এটা কিন্তু ব্রড ডে লাইট, মনে হচ্ছে ভিতরে জমাট বাঁধা অন্ধকার এরকম লাগতেছে। এবং এই যে এতদিন যে তাদের সাথে এই 2-3 দিন ধরে যে বিভিন্ন জিনিস ঘটতেছে, এটাতে তারা খুবই খুবই ভয় পেয়েছে। এবং তারা দুজন মিলে আস্তে আস্তে ভিতরে ঢুকে, র্যান্ডি আর নোমান দুজনেই ঢুকে সামনে যায়, যে ওই যে ড্রয়ারটা টান দিছিল র্যান্ডি টানছিল সেটার কাছে যায় এবং সেটার ড্রয়ারটা ধরে সে যতটুকু ফাঁক করছিল আরও টান দিতে যায়। এখন ঠিক যখন টান দিতে যাবে এই সময় পেছন থেকে নোমান শুনে সে গেটের বাইরে রাতানের কণ্ঠ, সে বলতেছে র্যান্ডি বলে ডাকতেছে। তো খুবই হয়ে যায় এবং নোমান র্যান্ডিকে ছেড়ে দৌড় দিয়ে যেতে যায়। র্যান্ডি তখন তার হাত চেপে ধরে নোমানের, বলে ডোন্ট গো, বলে যে তুমি বুঝতেছো না। তখন ফিস করে বলে নোমান, রাতানকে এখানে আসার কথা, হাউ ডি কাম। তখন নোমান চুপ করে যায়, বলে তারপরে দুজন মিলে ড্রয়ারটাকে খুলে ফেলে। ড্রয়ারটাকে যখন তারা খুলে ঘর করে বের হয় ড্রয়ারটা, তখন দেখে যে বেশ খানিকটা অ্যাশ মানে ছাই, মানে এই ছাইটার কালারটা অনেকটা সাদাটে টাইপের একটা কালার, বেশ খানিকটা ছাই সাদাটে টাইপের কালার স্তূপ হয়ে পড়ে আছে সেখানে। এবং সেই ছাইয়ের পাশে একটা সবুজ রঙের পাথর চকচক করতেছে এই অন্ধকারের মধ্যে, মানে তারা কিন্তু দেখতেছে এই যে বাইরের আলোটা চোখে শুয়ে গেছে সেখানে, সাদা ছাই বুঝতে পারতেছে, যেখানে ছাইটার কালারটা কাইন্ড অফ পেল, মানে সাদাটে টাইপের ছাই, এবং তার মাঝখানে একটা সবুজ যে পাথর, মানে একটা পাথর যে চকচক করতেছে এটা বুঝতে পারছে। তো ওইটা র্যান্ডি হাত দিয়ে নেয়, পাথরটা নিয়ে তাকিয়ে দেখে, মানে পাথরটা নেয় তাকিয়ে দেখে এবং হাতে রাখে। তো তারপরে তারা দেখে ছাইটা। তখন র্যান্ডি বলতেছে নোমানকে যে তোকে বলছে আনকেজ মি, তো তার মানে এখানে কিছু একটা ব্যাপার আছে, আটকা ছিল কিছু একটা। সো আমরা এই ছাইটাকে নিয়ে ছাইটাই আটকা ছিল এখানে। তো তারা আর কোনো কথা না বলে বের হয়ে তারা যায় তাদের আবার সেই পর্যন্ত, যে পাথর কিন্তু হাতে, সে তাদের সেই ট্রাক পর্যন্ত যায়। সেখান থেকে তাদের একটা গার্বেজ ব্যাগ, মানে বড় ব্যাগ, যে প্লাস্টিকের গার্বেজ ব্যাগ থেকে সেটা নিয়ে ফিরে আসে এখানে, এসে সেই ছাইটাকে ভিতরে নেওয়ার পরে তখন তারা দুজন ডিসাইড করে এখন কি করবো, এটা তো এইভাবে আমরা নিয়ে পারবো না। তো বলে যে আমরা এক কাজ করি, এখানে আমরা চেষ্টা করি যে কোনো মতে আমাদের গাড়ির পিছনে যে র্যাঞ্চ ম্যাঞ্চ আছে মোটামুটি একটু খুঁড়ে
ছাইটাকে আমরা এখানে দেই এবং আমরা একটা প্রার্থনা করি এটার জন্য। তো তাই বলে ঠিক আছে, তোরা সেই আবার গাড়ি থেকে জিনিস নিয়ে আসে, এনে ওখান থেকে কোচায় মোচায় সেখানে মাটিতে একটা গর্ত করে সেই ছাইগুলোকে তারা ওখানে পুঁতে ফেলে সেই পাথরটাকেও সেটার মধ্যে দিয়ে দেয়, দিয়ে মাটিটা আবার ঢাকা দিয়ে দেয়, দিয়ে দুজনে মিলে নিজেদের মতো প্রার্থনা করে। র্যান্ডি তার মতো প্রার্থনা করে, নোমান তার মতো প্রার্থনা করে বলে যদি এখানে কোনো অতৃপ্ত কেউ থেকে থাকে তাহলে যেন তার একটা ব্যবস্থা হয়। আর যেহেতু নোমানকে তার দাদা বলে দিয়েছিল জিন থাকে অনেক রকম, তো সে বলে যে এখানে যদি কোনো জিনও ট্র্যাপড হয়ে থাকে সেই জিন যেন এখান থেকে, তা আমার মতো আমি চেষ্টা করে দিলাম, সো আমাকে আর কোনো ক্ষতি করো না, বিরক্ত করো না। এরকমভাবে নোমান মনে মনে একটা প্রার্থনা করে, আমাকে আমার বন্ধুদেরকে করো না, আর আমার বন্ধু যদি কাউকে কারো উপরে কিছু করে থাকে, কাউকে যদি সে মানে কোনো রকম অবমাননা করে থাকে, তাকেও রতনকেও তোমরা ক্ষমা করে দিও। এরকম বলে তারা ওখান থেকে আস্তে ধীরে চলে আসে এবং এসে র্যান্ডির মতো চলে যায়। পাথরটা কিন্তু ওখানে চাপা দিয়ে দিছে, তারা চলে যায় এবং নোমানের মতো তার ডর্মে রয়ে যায় এবং তার অনেক ঘুম আসে, সে ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যায় ঠিক তখন বিকেল গড়িয়ে গেছে আর কি, তখন মানে বেশ সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা। এরকম সময় নোমান ঘুমাইছিল, কিন্তু নোমান কিন্তু ঘুমাই গেছিল। তো নোমানের ঘুম ভাঙে, চোখ মেলে, সে তার সামনে দেখতে পায় বেশ খানিকটা দূরে একটা মূর্তি, মানে এরকমই একটা মানে একটা অবয়ব আর কি, অবয়বটা দাঁড়িয়ে আছে। তার থেকে সে বুঝতে পারতেছে এই অবয়বটা কোনো একটা নারীর অবয়ব হবে, সেটা সে বুঝতে পারতেছে সেখানে। এবং মানে মোটামুটি সে আগের মতো সেই যে বার্নিং বা ওরকম কিছু না, হ্যাঁ সেখানে দাঁড়ায় আছে এবং সে একটা অদৃশ্য কমিউনিকেশন টের পায় সেখান থেকে। মনে হচ্ছে সে অন্ধকারের মধ্যে থেকে একটা অদৃশ্য টাইপের কমিউনিকেশন আসে এবং সেই কমিউনিকেশনটা হচ্ছে তার মাথার মধ্যে মনে হচ্ছে ভয়েসটা কেউ মাথার মধ্যে কথা বলছে, তাকে বলতেছে থ্যাঙ্কস আ লট, মানে তাকে ধন্যবাদ দিল। তো নোমান কথাটা মানে শুনে তার কাছে হয়ে যায়, সে অন্যরকম ফিল করে। তো যাই হোক, নোমান ভয়ও পায় একই সাথে, কারণ সেই যে অবয়বটা তার ঘরের মধ্যেই বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে। এক সময় যখন অন্ধকার হয়ে আসতে থাকে তখন সে আর অবয়বটা দেখতে পায় না। নোমান লাফ দিয়ে উঠে বাতি জ্বালায় এবং সে উঠে তাড়াতাড়ি তার দাদা যে দোয়া বলছে চেষ্টা করে সেগুলো মনে করার, এবং সে মোটামুটি ওগুলা পড়তে থাকে। এবং তার দাদা বলছিল কিছু না পারলে আল্লাহু আল্লাহু পড়তে, সে ওইটাই পড়া শুরু করে। এবং সে তখন নোমানের একটা রিয়েলাইজেশন হয়, নোমান শরীফ এখন তিনি নাকি এখন বেশ পায়াস মানুষ, তবে তখন এখানে তার একটা রিয়েলাইজেশন হয় যে অনেক কিছু পৃথিবীতে আছে যে জিনিসগুলো আসলে মানুষের সাথে স্বাভাবিকভাবে কমিউনিকেট হয় না বা মানুষের দেখা হয় না, কিন্তু কিছু একটা আছে এবং যেগুলা মানুষের মানে ক্ষতিও করতে পারে আবার ভালোও করতে পারে বা সমস্যা করতে পারে। তখন থেকে তার মধ্যে এই রিলেশনগুলো আসে, মানে যে ধর্মীয় চিন্তাবোধটা তখন থেকে কিছুটা আসা শুরু করে তার ভেতরে। তো নোমান ওই দিন রাতটা কোনো মতে কাটে, ওই দিন আর তার ওইসব স্বপ্ন দেখে না সে। তো সে যে ফোন করে রতনের বাসায় যে রতনের কী অবস্থা, তো তারা বলে যে রতনের অবস্থা তো খুব একটা ভালো না, সে ওইরকমই আছে। তো রতনের সাথে দেখা করে তারা, পরে যে তার দুই বন্ধুই দেখা করে। তো রতন বলে যে আস্তে আস্তে তার ঘা শুকানো শুরু করছে, তার যে ঘাগুলো ছিল মানে পোড়া দগদগে হয়ে গেছিলো জায়গাগুলো, সেগুলো ঘা শুকানো শুরু করছে এবং ডাক্তারের মেডিকেশন নেওয়া শুরু করছে। এবং সে নাকি সেই যে তাদের যে গুরুজি ছিল তার সাথে কথা বলছে, গুরুজি নাকি বলছে যে তোমার বন্ধুরা যা করছে ভালোই করছে, সো তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আর এরপরে এই ধরনের কাজ করো না কোথাও, যে কোনো জায়গায় যে এরকম তুমি জানো না কোথায় কি, এবং যে কোনো জায়গায় এমনি এরকমভাবে মলমূত্র ত্যাগ করা ঠিক না, মানে তুমি যে কোনো জায়গায় যে তুমি হঠাৎ করে তুমি মানে এইভাবে করবে না, সব কিছুর একটা সিস্টেম আছে, সে গুরুজিও তাকে বলে দেয়। তো যাই হোক, রতন পরবর্তীতে মোটামুটি যতদিন পর্যন্ত নোমান খবর পেয়েছিল, রতন আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং সেও মানে তাদের ওয়াইল্ড লাইফের মোটামুটি পরিসমাপ্তি ঘটে সেখানে, কারণ তারা কিন্তু এরপরে আর কখনোই নোমানও ক্যাম্পে যায়নি। এবং র্যান্ডির খবর সে জানে যে র্যান্ডিও অনেকটা সচেতন হয়ে গেছিল এরপরে, র্যান্ডিও এইসব জিনিসের মধ্যে যেত না এবং তাদের মোটামুটি যে লাইফের ওয়াইল্ডনেস ছিল সেটা অনেকটাই কমে যায়। তো এটাই লিখেছেন নোমান, এবং তিনি বলেছেন যে তার জীবনে আরও অনেক কিছু কাহিনী আছে, তার নিজের সাথে ঘটেনি কিন্তু তিনি শুনেছেন, এবং তিনি বলেছেন যে তিনি যেখানে এখন থাকেন তারও আশেপাশেও অনেক এরকম ঘটনা তিনি শুনেছেন এবং তিনি পরবর্তীতে কালেক্ট করে আরও কিছু কাহিনী পাঠাবেন। অনেকের জীবনে অনেক কিছু ঘটে এবং তার বিদেশি বন্ধুদের কাছ থেকেও তিনি অনেক কাহিনী শুনেছেন। সেখানকার অনেক ডর্মের কথা বলেছেন, সেই ডর্মগুলোর মধ্যে অনেক হন্টেড ব্যাপার স্যাপার ঘটে। এরকম একটা ডর্মের কথা বলেছেন যেখানে তারা বিশ্বাস করে যে এখানে অনেক পুরনো কিছু ছাত্রর সোল রয়ে গেছে, অনেকে বিশ্বাস করে, কিন্তু এটা নোমান সাহেব এখন বিশ্বাস করেন না, বিকজ অফ তিনি জানেন যেগুলো আসলে জিনের কাজ।
তিনি সেটাই ভাবেন। তো যাই হোক, এরকম কিছু কাহিনী আছে এবং নোমান সাহেব বলেছেন তিনি আবার পাঠাবেন। এটা তার জীবনে একটা কাহিনী ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না কেমন করতে পেরেছি, কতটুকু করতে পারলাম, কারণ আমি আমার মতো করেছি। একটা কাহিনী যখন পড়ি তখন সেই কাহিনীটা যেভাবে লেখা থাকে সেটা কিন্তু টোটালি পড়ে মাথায় নিয়ে আমার মতো করে শেয়ার করতে হয়। আমি নিজে কল্পনা করে তখন শেয়ার করি, তো সেটা কেমন হয়, কতটুকু হয় আমি জানি না। কখনো বেশ ভালো হয়ে যায় আমি জানি, কখনো বেশ ভালো লাগে নিজের কাছে, আবার কখনো নিজের কাছে মনে হয় একটু আনস্যাটিসফাইড হয়ে যাই, যে আরও মনে হয় সুন্দর করে জিনিসটা শেয়ার করা যেত। তবে আমি চেষ্টা করি আমার মতো। আপনারা মতামত জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি কাহিনী না পাঠান তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে না। তো সুতরাং কাহিনী পাঠাতে হবে, আপনারা কাহিনী পাঠালেই অনুষ্ঠান চলবে। আপনারা অনেকেই লেখেন যে বিদেশি কাহিনী চাই, বিদেশি কাহিনী যারা বিদেশে আছেন প্লিজ আমাদেরকে পাঠান। এই যে নোমান শরীফের মতো আরও অনেকেই আছেন, এই যে কাহিনী অনেকে পাঠিয়েছেনও। আজকে সব কিছু হয়তো সময়ের অভাবে আমরা প্লেস করতে পারলাম না, ভবিষ্যতে আবার প্লেস করব। যারা বিদেশে আছেন আমি একটা রিকোয়েস্ট করব তাদেরকে, যে আপনারা কাইন্ডলি আপনাদের এলাকার কাহিনী বা আপনাদের জীবনে ঘটে যাওয়া কাহিনী, অথবা আপনার বন্ধুর জীবনে ঘটে যাওয়া কাহিনী, অথবা আপনি যে এলাকায় থাকেন সেখানকার কোনো মিথ, সেখানকার কোনো আনসলভড মিস্ট্রি, অথবা সেখানকার কোনো লেজেন্ড আমাদেরকে পাঠান। সেটাতে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হবে। আপনারা যারা আরব রিজনে আছেন, আমি জানি, বিশেষ করে আমি বারবার বলি ওমানে যারা আছেন, ওমানে কিন্তু অনেক 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 কাহিনী আছে। আপনারা জানেন ওমান সম্বন্ধে আপনারা একটু স্টাডি করলেন এটাই পাবেন যে সেখানে জিনের দুর্গ আছে, সেখানে সেই রহস্যময় গাছ আছে, সেখানে রহস্যময় জায়গা আছে, রহস্যময় গুহা আছে, জিনদের বিশাল একটা ব্যাপার স্যাপার সেখানে আছে। সেখানে যারা থাকেন ওমান থেকে প্লিজ আমাদেরকে পাঠান। অনেকেই বলেন যে ওমান থেকে লিখছি, ওমান থেকে বলছি, লাইভ চ্যাটরুমে এসে বলেন। আপনারা একটু কাইন্ডলি আমাদেরকে পাঠান। আপনারা যদি পাঠান তাহলে আমাদের আরও সমৃদ্ধ হবে, কারণ আপনারা ওখানে আছেন, সামনে দেখতে পাচ্ছেন, আপনারা জানছেন যে এই রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা নিয়ে কত কথা প্রচলিত আছে। এরকম আরও অনেক আছে, কারণ আমি আমার নিজের জীবনে আমার আত্মীয় স্বজন কিছু ছিল ছোটোবেলায় যখন ছিল, আমার মামারা ছিল অনেকে মিডল ইস্টে, তারা বলতো যে সেখানে রাস্তা দিয়ে যখন ড্রাইভ করে যেত তারা ধু প্রান্তর ভয় লাগতো। সে পাহাড়গুলো নাকি ভয় লাগার মতো পাহাড়, প্রচণ্ড ভয় লাগার মতো পাহাড়। সেই পাহাড়ের আশপাশ দিয়ে যেতে গেলেও ব্যাপক ভয় লাগে। আমার মামা বলেছিল যে রাতের বেলা তিনি আসছেন, তিনি তার প্রচণ্ড ঘুম আসছে দেখে তিনি আস্তে করে গাড়িটার পাশে সাইড করে তিনি ঘুমাতে গিয়েছেন। 1 মিনিটের মধ্যে তার কাছে ভয় লাগা শুরু হলো, তার কাছে মনে হলো পাহাড়ের আশপাশ থেকে কিছু একটা চলে আসছে। তিনি ভয়ের চলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে আবার বেরিয়ে গেলেন। তো হয় এরকম মিডল ইস্ট কিন্তু একটা জায়গা যেখানে নাকি এই জিনদের মূল আনাগোনার জায়গা, কিন্তু সেটা প্রাচীন শহর, সেগুলো প্রাচীন জায়গা। আপনি দেখেন, হিসাব করে দেখেন, আপনি যদি দেখেন প্রাচীন সভ্যতাগুলো দেখেন, সেই আপনার পার্সিয়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, তারপর আরব রিজিয়ন, যেটা এখানকার সব জায়গার কিন্তু বিশাল স্টোরি আছে, বিশাল জিনিস আছে। আপনারা যারা এইসব কাহিনী ম্যানেজ করতে পারবেন কাইন্ডলি আমাদেরকে পাঠান, আমরা অবশ্যই শেয়ার করবো। আমরা চেষ্টা করবো আপনি যদি লিখেও পাঠান, হয় আমি শেয়ার করবো, না ডাক্তার এইচ শেয়ার করবে, কেউ না কেউ তো করবেই। প্লিজ আপনারা এই কাজটাই করুন, আমাদেরকে কাহিনী পাঠান। আর যারা ইউরোপে আছেন, ইউরোপে যথেষ্ট এই ধরনের কাহিনী আছে। প্লিজ আপনারা জানেন ইউরোপ ইজ ফুল অফ দিজ থিংস। হ্যাঁ, আপনারা প্লিজ ইউরোপ থেকে পাঠান, আমেরিকা থেকে পাঠান, আমরা শেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আর আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। নেক্সটের দিন একটা বিশাল একটা সুন্দর কাহিনী ছিল, আমি চাইছিলাম আজকে শেয়ার করতে, কিন্তু আপনারা কিন্তু আমাকে বললেন যে বিদেশি কাহিনী, আমিও আপনাদেরকে বলেছিলাম বিদেশি কাহিনী শেয়ার করবো, তাই আজকে এটা শেয়ার করা হলো। একটা খুবই অসাধারণ কাহিনী, আমার কাছে ভালো লেগেছে। আই অ্যাকচুয়ালি লাভড দ্য স্টোরি। এটা হচ্ছে ভারতের একটা কাহিনী এবং অসাধারণ, এবং আমি এটা চেষ্টা করবো, আমি যদি বেঁচে থাকি, আমি যদি মানে আপনাদের জন্য আবার আসতে পারি সামনে, তাহলে আমি শেয়ার করবো আপনাদের সাথে সামনে। তো সেই কাহিনী নিয়ে আসবো সামনে। আর অসাধারণ কিন্তু কাহিনীটা আমার কাছে হেভি লেগেছে, মানে জোস লেগেছে। তো যাই হোক, আজকে চলে যাব। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আপনাদের জন্য কাহিনী নিয়ে আসতে পারি, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আমাদের সাথে থাকেন। এবং আরেকটা ব্যাপার রিকোয়েস্ট না করলেই না, প্লিজ আমি যাওয়ার আগে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন এবং শেয়ার করুন। যদি অনুষ্ঠান শোনেন লাইক না দেন, আপনারা পছন্দ করে থেকে যদি লাইক না দেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আমাদের অনুষ্ঠানের প্রচার হবে না। আপনারা যখন লাইক দেবেন তখনই অনুষ্ঠানটা ছড়িয়ে যাবে চারিপাশে। তো প্লিজ আপনারা যারা আছেন তারা লাইক দিন, শেয়ার করে দিন, যাতে অন্যরাও শুনতে পায়। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা করেছেন তারা আমাদের হৃদয়ের অনেক কাছের মানুষ, আপনাদের জন্য অদ্ভুত এত দূর এসছে, এবং আমিও আপনাদের সামনে আছি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে ফিরে আসবো আপনাদের কাছে নতুন একটি এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।